ডেজির পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হিরো। তার কাছে একটি অত্যন্ত বিরল ক্ষমতা রয়েছে যার মাধ্যমে সে যে কোনো ম্যাজিক ক্যান্সেল করতে পারে। কিন্তু এত অসাধারণ শক্তি থাকা সত্ত্বেও সে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে না। তবে সবকিছু বদলে যায় যখন সে সময়ের স্রোত পেরিয়ে অতীতে ফিরে যায় এবং নিজেকে এতটাই শক্তিশালী করে তোলার জন্য প্রশিক্ষণ নিতে শুরু করে যাতে সে ইতিহাসকেই নতুন করে লিখতে পারে এবং এবার পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে। গল্পের শুরু হয় শ্যাডো ওয়ার্ল্ডে চলতে থাকা এক ভয়ঙ্কর যুদ্ধ দিয়ে। এই যুদ্ধে যদি জয়ী হওয়া না যায় তাহলে মানুষের পৃথিবী সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে। অগণিত মানুষের প্রাণ কেড়ে নেওয়ার পর সেই বিশাল ড্রাগন যেন অজানা কোনো অলৌকিক শক্তি নিয়ে মানুষের জগতে প্রবেশ করার চেষ্টা করে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ডেজির এবং তার টিম সেখানে পৌঁছে যায় তাকে থামানোর জন্য। ড্রাগন তাদের উপর আক্রমণ চালাতেই ডেজির খুব সহজেই সেই আক্রমণটি ক্যান্সেল করে দেয়। এরপর ড্রাগন তার সবচেয়ে ভয়ঙ্কর আল্টিমেট অ্যাটাক প্রস্তুত করে যাতে এক আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারে। কিন্তু ডেজির নিজের সমস্ত শক্তি ব্যবহার করে সেই আক্রমণটিও ক্যান্সেল করে দেয়। তবে এর মূল্য হিসেবে সে তার একটি হাত হারিয়ে ফেলে। এই সুযোগের সদ্ব্যবহার করে পুরো টিম একসঙ্গে সেই মনস্টারের উপর আক্রমণ চালায়। ড্রাগন তার বিশাল লেজ দিয়ে সবাইকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু শিল্ডধারী লোকটি সেই আক্রমণ ঠেকিয়ে দেয়। এর ফলে বাকি সবাই নিজেদের সবচেয়ে শক্তিশালী আক্রমণ ব্যবহার করতে পারে। অবশেষে সেই কিউট দেখতে ছেলেটি নিজের সবচেয়ে ভয়ঙ্কর টেকনিক ব্যবহার করে সেই মনস্টারটিকে চিরতরে শেষ করে দেয়। এই যুদ্ধ জেতার পর ডেজিরের মনে শান্তি আসে, কারণ সে ভাবে পৃথিবী এবার বেঁচে গেছে। কিন্তু তখনই সবাই লক্ষ্য করে যে বসকে হারানোর পরও তাদের নিজেদের পৃথিবীতে টেলিপোর্ট করা হচ্ছে না, অথচ নিয়ম অনুযায়ী সেটাই হওয়ার কথা ছিল। এরপর তারা বুঝতে পারে ডেমনের বিরুদ্ধে লড়তে আসা 100 জন মানুষের মধ্যে এখন শুধু এই 6 জনই জীবিত আছে। এটা বুঝতেই ডেজিরের মনে পড়ে যায় তার সেই সব বন্ধু আর সঙ্গীদের কথা যারা এই যুদ্ধে নিজেদের প্রাণ উৎসর্গ করেছে। এই স্মৃতি মনে পড়তেই সে গভীরভাবে ভেঙে পড়ে। এরপর সবাই ডেজিরের প্রশংসা করতে শুরু করে, কারণ সে ড্রাগনের স্পেলগুলো পর্যন্ত ক্যান্সেল করে দিয়েছিল। তখন একজন তাকে জিজ্ঞেস করে এত শক্তিশালী হওয়া সত্ত্বেও কেউ তার সম্পর্কে কেন জানে না। ডেজির শুধু এতটুকুই বলে সে একজন কমনার, হয়তো সেই কারণেই। এরপর তাকে জিজ্ঞেস করা হয় নিজের পৃথিবীতে ফিরে যাওয়ার পর সে কি করবে। এই প্রশ্ন শুনে তার মনে পড়ে যায় তার প্রিয় মানুষ রোমান্টিকার, যে তার চোখের সামনেই যুদ্ধে মারা গিয়েছিল। ডেজির বলে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তার আরও একটু সময় দরকার। ঠিক তখনই হঠাৎ করে ড্রাগন আবার জীবিত হয়ে ওঠে এবং সবাই আতঙ্কিত হয়ে পড়ে। দলের উইজার্ড জানায় ড্রাগনের হৃদয়ের ভেতরে জমে থাকা সমস্ত মানা বিস্ফোরিত হতে যাচ্ছে এবং খুব শিগগিরই এক ভয়াবহ বিস্ফোরণ ঘটবে। ডেজির সেই বিস্ফোরণ ক্যান্সেল করার চেষ্টা করে, কিন্তু অবাক করার মতো বিষয় হলো তার নিজের স্পেলই ভেঙে যায়। উইজার্ড তাকে বুঝিয়ে বলে এই আক্রমণ ক্যান্সেল করা সম্ভব নয়। মুহূর্তের মধ্যেই সেই বিস্ফোরণ সবকিছুকে নিজের ভেতরে গ্রাস করে ফেলে। ডেজির আবারও নিজেকে অসহায় মনে করতে থাকে, কারণ সে আরেকবার তার প্রিয় মানুষদের বাঁচাতে ব্যর্থ হয়েছে। কিন্তু ঠিক তখনই হঠাৎ ডেজিরের চোখ খুলে যায়। সে নিজেকে একটি স্কুলে আবিষ্কার করে। সে পুরোপুরি সুস্থ ছিল এবং বুঝতে চেষ্টা করতে থাকে আসলে কি ঘটেছে। ঠিক তখনই পাশের হলরুম থেকে একটি আওয়াজ ভেসে আসে। সে ভেতরে ঢুকতেই অবাক হয়ে দেখে তার পুরনো প্রফেসর এখনো জীবিত আছেন। প্রফেসর ঘোষণা করেন সব স্টুডেন্টকে এন্ট্রান্স পরীক্ষার জন্য শ্যাডো ওয়ার্ল্ডের একটি নকল সংস্করণ পার হতে হবে। যখন তিনি বর্তমান সালের কথা জানান তখন ডেজির বুঝতে পারে সে পুরো 10 বছর অতীতে ফিরে এসেছে। এই সত্য বুঝতে পেরে যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তার মনে হয় আগের জীবনে সে এবং তার সঙ্গীরা যে অসংখ্য ত্যাগ স্বীকার করেছিল সবই যেন বৃথা হয়ে গেছে। এই কথা ভাবতেই তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর সে স্কুলের করিডোরে বসেছিল। তখন তার পুরোপুরি বিশ্বাস হয়ে যায় এটা কোনো স্বপ্ন নয়, কারণ তার সামনে থাকা প্রতিটি দৃশ্য ঠিক আগের জীবনের মতোই। ঠিক তখনই দ্বিতীয় বর্ষের একজন ছাত্র লেডোরিয়া তার কাছে আসে। সে জানায় এখন থেকে সে ডেজিরের নতুন মেন্টর হবে। ডেজির সঙ্গে সঙ্গেই তাকে চিনে ফেলে। সে একজন হাই র্যাঙ্কেড স্টুডেন্ট যে অত্যন্ত উন্নত পর্যায়ের ফায়ার ম্যাজিক ব্যবহার করতে পারে। লেডোরিয়া যখন ডেজিরের তথ্য দেখে তখন জানতে পারে সে একজন কমনার। তাই সে জানায় এন্ট্রান্স পরীক্ষা পাশ করলেও তাকে বিটা ক্লাসেই রাখা হবে, কারণ এই একাডেমির নিয়ম অনুযায়ী শুধুমাত্র নোবেলদেরই উচ্চ শ্রেণীতে জায়গা দেওয়া হয়। পথে তাদের দেখা হয় এলহেইম নামের এক নোবেল ছেলের সঙ্গে। সে আগের দ্বন্দ্বের কথা তুলে লেডোরিয়ার সঙ্গে তর্ক শুরু করে তাদের দুজনের মধ্যে আসলে কে বেশি শক্তিশালী। এরপর তার নজর পড়ে ডেজিরের ওপর। যখন সে জানতে পারে ডেজির একজন কমনার তখন সে হেসে ওঠে এবং তাকে স্কুল ছেড়ে চলে যেতে বলে। ঠিক তখনই স্কুলের রেডিওতে ঘোষণা হয় সব স্টুডেন্ট যেন দ্রুত পরীক্ষার হলে উপস্থিত হয়। ডেজির লক্ষ্য করে লেডোরিয়া এবার সত্যিই রেগে গেছে। সে ডেজিরকে বলে যে কোনো মূল্যে এই পরীক্ষায় তাকে পাশ করতেই হবে যাতে সেই নোবেল ছেলেটিকে ভুল প্রমাণ করা যায়। ডেজির যখন পরীক্ষার হলে পৌঁছায় তখন সে অস্থির হয়ে সেই মেয়েটিকে খুঁজতে থাকে যাকে সে আগের জীবনে ভালোবাসত, কিন্তু কোথাও তার দেখা মেলে না। ঠিক যখন সে আশা ছেড়ে দিতে যাচ্ছিল তখনই রোমান্টিকা তার সামনে এসে দাঁড়ায় এবং বলে এদিক ওদের তাকানো বন্ধ করুন। ডেজির তাকে দেখে এতটাই অবাক হয়ে যায় যে কয়েক মুহূর্তের জন্য তার নিঃশ্বাস পর্যন্ত যেন বন্ধ হয়ে যায়। কিন্তু পরের মুহূর্তেই তার মনে পড়ে যায় আগের জীবনে রোমান্টিকা তারই বাহুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। তখনই সে দৃঢ় সংকল্প করে এবার সে ইতিহাস বদলাবে এবং যে কোনো মূল্যে রোমান্টিকার জীবন বাঁচাবে। রোমান্টিকা অবাক হয়ে জিজ্ঞেস করে তারা তো আগে কখনো দেখা করেনি, তাহলে সে তার নাম জানলো কিভাবে। তখন ডেজির হুঁশে ফিরে আসে। সে সঙ্গে সঙ্গে ক্ষমা চায় এবং মিথ্যা বলে যে সামনে থাকা স্ক্রিনে তার নাম লেখা দেখে সে জেনে গেছে। রোমান্টিকা যখন দেখে তারা দুজন একই পরীক্ষার গ্রুপে রয়েছে তখন সে হালকা হেসে ডেজিরকে শুভকামনা জানায় এবং সেখান থেকে চলে যায়। রোমান্টিকা চলে যাবার পর ডেজিরের মনে আবারও আগের জীবনের সেই অসহ্য যন্ত্রণার কথা ভেসে ওঠে যখন সে রোমান্টিকাকে চিরদিনের জন্য হারিয়েছিল। সে শপথ করে যে এবার আর কোনোভাবেই রোমান্টিকার সঙ্গে এমন কিছু হতে দেবে না। কিছুক্ষণ পর লেডোরিয়া ডেজিরকে জানায় যে তার গ্রুপ হলো গ্রুপ ডি। তাদের মিশন হলো শ্যাডো ওয়ার্ল্ডের অ্যারেস্টিন প্লেন্স নামের একটি এলাকায় একটি রেস সম্পন্ন করা। তিনি তাকে আশ্বস্ত করেন যে ভয় পাবার কোনো কারণ নেই, কারণ এই শ্যাডো ওয়ার্ল্ডটি আসল নয়, এটি শুধু একটি নকল জগৎ। এছাড়াও এখানে এমন একটি সিস্টেম রয়েছে যার ফলে কোনো স্টুডেন্ট যদি প্রাণঘাতী আঘাত পেতে যায় তাহলে সঙ্গে সঙ্গে তাকে এই পরীক্ষার ভেতর থেকে বের করে নেওয়া হবে, তাই টেনশন করার দরকার নেই। কিন্তু লেডোরিয়া তার কথা শেষ করার আগেই এলহেইম আবার মাঝখানে এসে উপস্থিত হয়। সে জানায় এই পরীক্ষায় স্টুডেন্টরা একে অপরের উপর নিজেদের ম্যাজিক দিয়েও আক্রমণ করতে পারবে। এরপর সে ডেজিরকে উদ্দেশ্য করে বলে ফিরে যাও বাচ্চা,
তোমার মতো একজন কমনার কোনোদিনও এই পরীক্ষা পাশ করতে পারবে না। লেডোরিয়া তার কথায় ক্ষুব্ধ হয়ে বলেন, সেটা পরীক্ষা শেষ হলে দেখা যাবে। তখন এলহিম জানায় সে যে স্টুডেন্টকে মেন্টর করছে তার নাম অ্যাজেস্ট, সে একজন অত্যন্ত শক্তিশালী ম্যাজিক নাইট। এটা শুনে লেডোরিয়ার আত্মবিশ্বাস অনেকটাই ভেঙে যায়, কিন্তু ডেজির খুশি হয়ে যায়, কারণ সে আগের জীবন থেকেই অ্যাজেস্টকে চেনে। তার মনে পড়ে অ্যাজেস্ট একজন আইস ইউজার যে ভিশন ম্যাজিক ব্যবহার করতে পারে, আর সেই ম্যাজিক ক্যান্সেল করা প্রায় অসম্ভব। যখন এলহিম দেখে লেডোরিয়া একেবারে চুপ হয়ে গেছে, তখন সে আবারও তাকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে। লেডোরিয়া জবাব দিয়ে বলেন, তুমি একজন ভালো স্টুডেন্ট পেয়েছো বলে এই নয় যে তোমার নিজের দক্ষতা আমার চেয়ে ভালো। এলহিম হেসে বলে, অবশ্য এখন তো তুমি এমনটাই বলবে, কারণ তোমার ভাগ্যে তো এমন একটা বাজে কমনারি জুটেছে। এই কথা বলেই সে সেখান থেকে চলে যায়। তার চলে যাবার পর লেডোরিয়া স্বীকার করেন যে ডেজির জন্য একজন ম্যাজিক নাইটকে হারানো সত্যিই খুব কঠিন হবে। তবুও তিনি ডেজিরকে বলেন, হাল ছেড়ে দিও না, নিজের সর্বোচ্চ চেষ্টা করবে, ঠিক আছে? ডেজির তাকে ধন্যবাদ জানায়। ঠিক তখনই ঘোষণা হয় যে পরীক্ষা শুরু হতে যাচ্ছে এবং সব স্টুডেন্ট যেন গেটের সামনে জড়ো হয়। লেডোরিয়াকে বিদায় জানিয়ে ডেজির গেটের সামনে গিয়ে অন্য স্টুডেন্টদের সঙ্গে লাইনে দাঁড়ায়। সেখানেই তার প্রিয় রোমান্টিকাকেও দেখতে পায়। সবাই গেটের ভেতরে প্রবেশ করতেই শিক্ষক জানান এই পরীক্ষায় মাত্র 3 জন স্টুডেন্টই পাশ করবে, আর সবাই নিজেদের যে কোনো অস্ত্র এবং যে কোনো ধরনের ম্যাজিক ব্যবহার করতে পারবে। তিনি আরও বলেন, যদি কেউ গুরুতরভাবে আহত হয় তাহলে তাকে সঙ্গে সঙ্গে ডিসকোয়ালিফাই করা হবে। এরপর সবাইকে স্টার্টিং লাইনে দাঁড়াতে বলা হয়। সব স্টুডেন্ট লাইনে দাঁড়ালে ডেজির মনে পড়ে আগের জীবনে অ্যাজেস্ট একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত বেঁচে ছিল। তাই সে মনে মনে ভাবতে থাকে, অ্যাজেস্ট কি তার মতো অতীতের স্মৃতি নিয়ে আবার ফিরে এসেছে? ঠিক তখনই অ্যাজেস্ট তার নাম ধরে ডাকে। এতে ডেজি কিছুটা অবাক হয়ে যায়। অ্যাজেস্ট জানায় এখানে আসার আগে সে সব স্টুডেন্টের তালিকা দেখে নিয়েছিল। এরপর সে বলে ডেজির সবচেয়ে নিচের সারিতে রয়েছে, কারণ তার শারীরিক সক্ষমতা সাধারণ মানুষের চেয়েও কম, আর সে যতই ট্রেনিং করুক না কেন ভবিষ্যতে খুব একটা বড় কিছু করতে পারবে না। ডেজি হেসে বলে, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, আমি আর কি বা করতে পারবো। তবে অ্যাজেস্টের এই কথাগুলো থেকেই ডেজির নিশ্চিত হয়ে যায় যে অ্যাজেস্টের কাছে আগের জীবনের কোনো স্মৃতি নেই। অ্যাজেস্ট বলে সে লক্ষ্য করেছে ডেজির অনেকক্ষণ ধরেই তার দিকে তাকিয়ে আছে, তবে তার চিন্তা করার দরকার নেই, কারণ সে দুর্বল মানুষের উপর আক্রমণ করে না। ডেজি মজা করে বলে, আরে ম্যাডাম, আমাকে করুণা করার জন্য ধন্যবাদ, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। রেস শুরু হতেই অ্যাজেস্ট এত দ্রুত গতিতে সামনে ছুটে যায় যে তার গতির ধাক্কায় বাকি স্টুডেন্টরা মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। রোমান্টিকা তার দিকে চিৎকার করে ওঠে, তারপর নিজেও দৌড়াতে শুরু করে। দৌড়ানোর সময় ভুলবশত তার পা একটি ছোট্ট মনস্টারের ওপর পড়ে, কিন্তু সেই মনস্টারের কিউট চেহারা দেখে সে কয়েক মুহূর্তের জন্য সেটির দিকেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এটা দেখে ডেজি হেসে বলে, রোমান্টিকা, তোমারও তাহলে কিউট জিনিস খুব পছন্দ, তাই না? রোমান্টিকা সঙ্গে সঙ্গে রেগে গিয়ে বলে, তুমি কি আমার সঙ্গে ফ্লার্ট করতে চাইছো? সময় নষ্ট করা বন্ধ করো, ঠিক আছে? রেসের দিকে মনোযোগ দাও। তখন ডেজি বলে, আমরা যদি এভাবেই কথা বলতে থাকি তাহলে ডিসকোয়ালিফাই হয়ে যাব। ঠিক সেই সময় ডেজির হঠাৎ দেখতে পায় একজন স্টুডেন্ট রোমান্টিকার উপর আক্রমণ করতে যাচ্ছে। সে সঙ্গে সঙ্গে রোমান্টিকাকে জোরে ধাক্কা দিয়ে বিপদ থেকে সরিয়ে দেয়। আক্রমণকারী স্টুডেন্ট সঙ্গে সঙ্গে আরও ভয়ঙ্কর একটি ফায়ার ম্যাজিক ছুড়ে মারে, কিন্তু এবার রোমান্টিকা নিজের উইন্ড ম্যাজিক ব্যবহার করে সেই স্টুডেন্টকে বাতাসে উড়িয়ে দেয়। সঙ্গে সঙ্গে ঘোষণা আসে যে ওই স্টুডেন্ট এলিমিনেট হয়ে গেছে এবং এখন মাত্র 5 জন স্টুডেন্ট বাকি আছে। এটা শুনে রোমান্টিকা ডেজিরকে ধন্যবাদ জানায়, কারণ সে তার প্রাণ বাঁচিয়েছে। তবে সে এটাও বলে, এবার আমাদের হিসেব সমান হয়ে গেল। ডেজির আবারও হেসে ফেলতেই রোমান্টিকা আবার তার উপর রেগে যায়। তখন ডেজির তাকে মনে করিয়ে দেয়, আমরা যদি তাড়াতাড়ি না করি তাহলে বাকিরা অনেক দূর এগিয়ে যাবে। এটা শুনে রোমান্টিকা অবশেষে পুরোপুরি সিরিয়াস হয়ে যায় এবং নিজের আলটিমেট উইন্ড ম্যাজিক অ্যারো সুইপ সক্রিয় করে। এদিকে আরও 2 জন স্টুডেন্ট সামনে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ তাদের সামনে ভয়ঙ্কর এক ঝড়ো হাওয়া এসে আঘাত হানে। তাদের মধ্যে একজন সঙ্গে সঙ্গে বাতাসে ছিটকে পড়ে এবং এলিমিনেট হয়ে যায়। অন্যজন কোনোমতে নিজের তলোয়ার দিয়ে সেই আক্রমণ ঠেকিয়ে যায়। ঠিক তখনই অ্যাজেস্ট সেখানে পৌঁছে নিজের তলোয়ার দিয়ে সেই তীব্র বাতাস কেটে সামনে এগিয়ে যায়। অন্য স্টুডেন্টটিও তার পিছু নেওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ একটি বিশাল গাছ তার উপর ভেঙে পড়ে, ফলে সেও এলিমিনেট হয়ে যায়। আর এই সব কিছুই ঘটেছিল রোমান্টিকার আক্রমণের কারণে। ঘোষণা করা হয় যে এখন রেসে মাত্র 3 জন স্টুডেন্ট বাকি রয়েছে। এরপর রোমান্টিকা ডেজিরকেও হুমকি দেয়। সে বলে যদি ডেজির এখনই সরে না দাঁড়ায় তাহলে তার উপর এমন ভয়ঙ্কর আক্রমণ করবে যা সে সামলাতে পারবে না, কিন্তু ডেজির পিছু হটতে অস্বীকার করে। এতে রোমান্টিকা এতটাই রেগে যায় যে একসঙ্গে অসংখ্য উইন্ড ম্যাজিক স্পেল ব্যবহার করে ডেজিরের ওপর আক্রমণ চালায়। আক্রমণ করার পর সে সামনে এগিয়ে যেতে থাকে, কারণ তার মনে হয় ডেজির এতক্ষণে নিশ্চয়ই হেরে গেছে। কিন্তু ঠিক তখনই ডেজির তার ম্যাজিকের প্রশংসা করে। রোমান্টিকা পেছন ফিরে তাকাতেই বিস্মিত হয়ে যায়, কারণ ডেজিরের গায়ে একটি আঁচড় পর্যন্ত লাগেনি। ডেজির তাকে বলতে শুরু করে যদি সে তার ম্যাজিককে একটু ভিন্নভাবে ব্যবহার করে তাহলে সেটি আরও অনেক শক্তিশালী হয়ে উঠতে পারে। কিন্তু রোমান্টিকা আবারও রেগে গিয়ে আরও কিছু ভয়ঙ্কর উইন্ড ম্যাজিক দিয়ে তার উপর আক্রমণ করে, কিন্তু ডেজির নিজের ইনভার্সন ম্যাজিক ব্যবহার করে সব আক্রমণ সম্পূর্ণ নিষ্ক্রিয় করে দেয়। তখন রোমান্টিকা বুঝতে পারে ডেজির ইনভার্সন স্পেল ব্যবহার করছে। সে বিশ্বাসই করতে পারে না যে একজন সাধারণ কমনার এত শক্তিশালী একটি স্পেল ব্যবহার করতে পারে। সে সঙ্গে সঙ্গে আরও একটি উইন্ড স্পেল দিয়ে আক্রমণ করে, কিন্তু ডেজির সেটিও খুব সহজেই ক্যান্সেল করে দেয়। রোমান্টিকা তখনও বোঝার চেষ্টা করছিল আসলে কি হচ্ছে। সেই সুযোগে ডেজির সোজা তার দিকে এগিয়ে যায়। রোমান্টিকা একসঙ্গে অসংখ্য আক্রমণ চালায়, কিন্তু ডেজির একে একে সবগুলোই ক্যান্সেল করে দেয়। এরপর ডেজির তাকে জানায় শুধু ইনভার্সন স্পেলই তার একমাত্র বিশেষত্ব নয়, সে গ্রিজ নামের একটি স্পেল অ্যাক্টিভেট করে। এর ঠিক পরেই একটি অত্যন্ত শক্তিশালী ফায়ারবল স্পেল ব্যবহার করে রোমান্টিকাকে পরাজিত করে। এরপর তার মুখোমুখি হয় অ্যাজেস্ট একসঙ্গে হাজার হাজার ম্যাজিক সার্কেল সক্রিয় করে তার উপর আক্রমণ চালায়, কিন্তু ডেজির সেই ম্যাজিক সার্কেলগুলোরই নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয়। এরপর ইনভার্সন স্পেলের সাহায্যে সব আক্রমণের দিক পরিবর্তন করে দেয়, ফলে একটি আঘাতও তার গায়ে লাগে না। এরপর অ্যাজেস্ট বাকি থাকা সব ম্যাজিক সার্কেল একত্র করে আরও একটি ভয়ঙ্কর আক্রমণ চালায়, কিন্তু ডেজির নিজের ইনভার্সন স্পেল ব্যবহার করে সেই আক্রমণটিও ক্যান্সেল করে দেয়। তারপর বজ্রগতিতে অ্যাজেস্টকে পাশ কাটিয়ে ফিনিশ লাইনে পৌঁছে যায়। সঙ্গে সঙ্গে ঘোষণা করা হয় যে ডেজির এই রেসের
ম্যাচের বিজয়ী হয়েছে। এর ঠিক পরেই রোম্যান্টিকা এবং অ্যাজেস্টো ফিনিশ লাইনের দিকে দৌড়ে যায়। ডেজির মনে মনে সিদ্ধান্ত নেয় এবার সে এতটাই শক্তিশালী হবে যে আগের জীবনের মতো আর কখনো তাকে পরাজয় মেনে নিতে হবে না। এদিকে অন্যদিকে মিটিং রুমে একজন অফিসার এটা দেখে খুশি হয় যে কোনো কমনারই আলফা ক্লাসে যেতে পারেনি, কিন্তু তাদের নেতা জানায় একজন স্টুডেন্টকে আলফা ক্লাসে পাঠানোর জন্য প্রফেসর ব্রিজ বিশেষ সুপারিশ করেছেন। প্রফেসর ব্রিজ জানান সেই স্টুডেন্ট আর কেউ নয়, ডেজির। পরের দিন স্কুলে সব স্টুডেন্ট নোটিশ বোর্ডের সামনে জড়ো হয় নিজেদের ক্লাসের তালিকা দেখার জন্য। অনেক নোবেল স্টুডেন্ট খুশি হয় কারণ তাদের আলফা ক্লাসে নির্বাচিত করা হয়েছে। ডেজির দেখে তাকে বিটা ক্লাসে রাখা হয়েছে, কিন্তু নিজের ক্লাস নিয়ে তার কোনো চিন্তা ছিল না, বরং তার বেশি চিন্তা হচ্ছিল রোম্যান্টিকাকে নিয়ে, কারণ সে খুব মন খারাপ লাগছিল। কিছুক্ষণ পর ক্লাসে রোম্যান্টিকা রাগী মুখে বসেছিল, কারণ এই ক্লাসরুমটি তার কাছে খুব পুরনো আর জীর্ণ মনে হচ্ছিল। সে মনে মনে ভাবতে থাকে এই বিল্ডিংটা আসলে কবে বানানো হয়েছিল, আকবর বাবরও কি এখানে এসে পড়াশোনা করতো নাকি। এরপর শিক্ষক স্টুডেন্টদের বোঝান যে তাদের ম্যাজিক সার্কেলের ভিত্তিতে র্যাঙ্ক নির্ধারণ করা হয়। সবচেয়ে নিচের র্যাঙ্ক হলো সার্কেল লেভেল 1 আর সবচেয়ে উপরের র্যাঙ্ক হলো সার্কেল লেভেল 7। এন্ট্রান্স পরীক্ষার সময় তাদের ম্যাজিক সার্কেলও মূল্যায়ন করা হয়েছিল, আর আলফা ক্লাসে যাওয়ার জন্য অন্তত সার্কেল লেভেল 2 হওয়া বাধ্যতামূলক। শিক্ষক যখন তাদের নিয়ে হাসাহাসি করেন তখন রোম্যান্টিকা আরও বেশি রেগে যায়, কারণ সে বিশ্বাসই করতে পারছিল না যে তার সার্কেল লেভেল 2 এরও নিচে। তবে তাকে সবচেয়ে বেশি বিরক্ত করছিল এই বিষয়টি যে তাকে ডেজিরের সঙ্গে একই বিটা ক্লাসে রাখা হয়েছে। সে কিছুতেই বুঝতে পারছিল না যে ছেলে একজন ম্যাজিক নাইটকেও পর্যন্ত হারিয়ে দিয়েছে, তাকে আলফা ক্লাসে না রেখে বিটা ক্লাসে কেন রাখা হয়েছে। এসব ভাবতে ভাবতেই রোম্যান্টিকার মাথা প্রায় কাজ করা বন্ধ করে দেয়। ঠিক তখনই ডেজি তার দিকে তাকিয়ে হালকা করে হাসে। এটা দেখেই রোম্যান্টিকা আরও বেশি রেগে যায়, কিন্তু শিক্ষক সঙ্গে সঙ্গে তাকে শান্ত থাকতে বলেন। এরপর ডেজিরের মনে পড়ে যায় প্রফেসর ব্রিজের সঙ্গে তার আগের জীবনের একটি সাক্ষাতের কথা। সে তাকে ধন্যবাদ জানায়, কারণ যখন সে অনাথ আশ্রমে থাকতো তখন প্রফেসর ব্রিজ তাকে নানাভাবে অনেক সাহায্য করেছিলেন। প্রফেসর ব্রিজ খুশি হন যে ডেজির এখনও সেই সব কথা মনে রেখেছে। তিনি ডেজিরকে নিয়ে গর্ব অনুভব করেন, কারণ সে এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে অ্যাজেস্টের মতো একজন ম্যাজিক নাইটেরও মোকাবিলা করতে পেরেছে। এরপর তিনি জানান ডেজিরকে আলফা ক্লাসে রাখার প্রস্তাবটা আসলে তিনিই দিয়েছিলেন, কিন্তু বাকি সব প্রফেসর সেই প্রস্তাবের বিরোধিতা করেছিলেন, কারণ তারা সবাই নোবেলদের পক্ষ নিয়েছিল। বর্তমান সময়ে ফিরে এসে ডেজির উপলব্ধি করে নোবেল আর কমনারদের মাঝখানে যে অদৃশ্য দেওয়াল দাঁড়িয়ে আছে তার প্রভাব শুধু তার উপরই পড়েনি, তার বিটা ক্লাসেও এমন অনেক মেধাবী মেজ রয়েছে যারা আসলে অনেক ভালো র্যাঙ্ক পাওয়ার যোগ্য। কিন্তু যখনই তার মনে রোমান্টিকার মৃত্যুর কথা ভেসে ওঠে তখন সে সিদ্ধান্ত নেয় এবার সে যতটা সম্ভব প্রতিভাবান মানুষকে তাদের প্রকৃত যোগ্যতার জায়গায় পৌঁছে দেবে। কিছুক্ষণ পরে রোমান্টিকা ক্লাসে মন খারাপ করে বসেছিল, কারণ তাকে এই বিটা ক্লাসে বসতে হচ্ছে। ঠিক তখনই আলফা ক্লাসের একজন স্টুডেন্ট ডোনেটা তার কাছে আসে। সে রোমান্টিকাকে তাদের পার্টি ব্লু মুনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায়। প্রথমে রোমান্টিকা কিছুটা বিভ্রান্ত হয়ে যায়, তখন ডোনেটা জানায় ব্লু মুন হলো একাডেমির সবচেয়ে শক্তিশালী ও সেরা পার্টি, যেখানে অসংখ্য ক্ষমতাবান মেজ রয়েছে। সে বলে রোমান্টিকার দক্ষতা অসাধারণ, আর সেই কারণেই সে রোমান্টিকাকে তাদের পার্টিতে যোগ দিতে চায়। রোমান্টিকা মনে মনে ভাবতে থাকে যদি সে ব্লু মুন পার্টিতে যোগ দেয় তাহলে হয়তো তার আলফা ক্লাসে প্রমোশন পাওয়ার সুযোগ হবে, কিন্তু তবুও সে সিদ্ধান্ত নিতে পারছিল না আসলে কি করা উচিত। ঠিক তখনই ডোনেটা তার হাত ধরে ফেলে এবং বলে পার্টিতে যোগ দেওয়ার বিনিময়ে তাকে তার সঙ্গে একটি ডেটে যেতে হবে। এটা শুনে রোমান্টিকা এতটাই অপ্রস্তুত হয়ে যায় যে সঙ্গে সঙ্গে নিজের হাত ছাড়িয়ে নেয়। সে ইতস্তত করে বলে আমাদের তো সবেমাত্র পরিচয় হয়েছে। ডোনেটা হেসে বলে এন্ট্রান্স সেরিমনির দিনই রোমান্টিকাকে প্রথম দেখেই সে তার প্রেমে পড়ে গিয়েছিল। এরপর সে আবার রোমান্টিকার হাত ধরে বলে তোমার মতো সুন্দর একজন মানুষকে এই বিটা ক্লাসে এসব গরিব কমনারদের সঙ্গে থাকা মোটেও মানায় না, তাই সে তাকে নিজের সঙ্গে চলে আসতে বলে। রোমান্টিকা আবারও নিজের হাত ছাড়িয়ে নেয়। সে বলে আমাকে একটু সময় দাও, আমি ভেবে দেখি। এরপর ডোনেটা নিজের ভালোবাসার নিদর্শন হিসেবে তাকে একটি সুন্দর নেকলেস উপহার দেয়, কিন্তু রোমান্টিকা বলে এত দামি উপহার সে গ্রহণ করতে পারবে না। তবুও ডোনেটা কোনোভাবে সেটি তার কাছেই রেখে দেয় এবং সেখান থেকে চলে যায়। ডোনেটা চলে যাওয়ার পর রোমান্টিকা স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু ঠিক তখনই ডেজির তার পেছনে এসে দাঁড়ায়। এতে সে এতটাই চমকে যায় যে সরাসরি মাটিতে পড়ে যায়। উঠে দাঁড়িয়ে সে জিজ্ঞেস করে এবার তোমার কি দরকার। ডিজির বলে আমিও তোমাকে ঠিক ডোনেটার মতোই একটি অফার দিতে এসেছি। রোমান্টিকা সঙ্গে সঙ্গে বলে তোমার মতো ভীতু লোকের সঙ্গে আবার কে ডেটে যাবে, কিন্তু ডেজির শান্তভাবে বুঝিয়ে বলে আমি তোমাকে ডেটে যাওয়ার কথা বলছি না, আমি চাই তুমি আমার পার্টিতে যোগ দাও। এটা শুনে রোমান্টিকা হেসে ওঠে। সে বলে কোনো বুদ্ধিমান মানুষ ব্লু মুনের মতো এত ধনী আর শক্তিশালী গ্রুপ ছেড়ে তোমার মতো একজন লুজারের পার্টিতে যোগ দেবে কেন। কিন্তু ডেজিরের মনে পড়ে যায় আগের জীবনে রোমান্টিকা যখন ব্লু মুনে যোগ দিয়েছিল তখন সেটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। রোমান্টিকা যখন তার প্রস্তাব প্রত্যাখ্যান করে তখন ডেজির তাকে একটি চিঠি দেয়। সে বলে এটা তখনই পড়বে যখন আশেপাশে কেউ থাকবে না, আর পড়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এটা পুড়িয়ে ফেলবে, তোমার নিজের ভালোর জন্যই বলছি। ডেজির চলে যাওয়ার পর রোমান্টিকা চিঠিটি পড়ে। চিঠি পড়তেই সে ভীষণ অস্থির হয়ে যায়। সে অবাক হয়ে ভাবে ডেজির তার গোপন বিষয়টা জানলো কি করে। এদিকে ডেজির করিডর দিয়ে হাঁটতে হাঁটতে ভাবছিল চিঠি পড়ার পর রোমান্টিকা রাগ করবে নাকি কেঁদে ফেলবে। ঠিক সেই সময় তার চোখে পড়ে নীল চুলের একটি ছেলে যে একটি বেঞ্চে বসেছিল, তার নাম প্রাম। তাকে দেখেই ডেজির খুব খুশি হয়ে যায়। কয়েক ঘন্টা পর ডেজির অ্যারিনায় বসেছিল। তার মনে পড়ে যায় আগের জীবনের সেই ভয়ঙ্কর যুদ্ধে অংশ নেওয়া সবার মধ্যে প্রামই ছিল সবচেয়ে ভয়ঙ্কর সোর্সম্যান, অথচ সে ঠিকমতো কোনো প্রশিক্ষণও পায়নি। ডেজির মনে মনে ভাবে এবার যদি প্রামকে সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে সে আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। ঠিক তখনই রোমান্টিকা সেখানে আসে। সে চিঠির বিষয় নিয়ে ডেজিরের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু ডেজির তাকে কিছুক্ষণ শান্ত থাকতে বলে, কারণ প্র্যাকটিস ম্যাচ শুরু হতে যাচ্ছে। ঠিক সেই সময় রোমান্টিকার চোখ প্রামের ওপর পড়ে। সে সঙ্গে সঙ্গে তার প্রশংসা করতে শুরু করে। সে বলে প্রাম দেখতে কতই না কিউট। ম্যাচ শুরু হতে প্রাম একটি বিশাল কাঠের তলোয়ার তুলে নেয়। এটা দেখে ডেজির আর রোমান্টিকা দুজনেই অবাক হয়ে যায়। তারা ভাবতে থাকে এত ছোট্ট একজন ছেলে নিজের শরীরের সমান বড়
বড় তলোয়ার চালাবে কি করে? প্রাম যখন তার প্রতিপক্ষের নাম জিজ্ঞেস করে তখন সামনে থাকা অহংকারী ছেলেটি বলে, বিটা ক্লাসের কোনো কমনারকে আমি নিজের নাম বলার যোগ্যও মনে করি না। এরপর সে রেফারিকে সঙ্গে সঙ্গে দ্বৈরথ শুরু করার নির্দেশ দেয়। ম্যাচ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রাম প্রচণ্ড গতিতে তার প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে। তার আঘাতে প্রতিপক্ষ অনেকটা পিছিয়ে যায়। সে বিস্মিত হয় যে এত ছোট্ট একজন কমনার তার উপর এতটা চাপ সৃষ্টি করছে। প্রাম যখন শেষ আঘাত করার জন্য সামনে এগিয়ে যায় তখন তার প্রতিপক্ষ আক্রমণটি এড়িয়ে গিয়ে প্রামের তলোয়ার ছিটকে দেয়। কিন্তু লড়াই জেতার পরও সে থামে না, বরং রাগের মাথায় প্রামকে মারধর করতে শুরু করে। ঠিক তখনই ডেজির সেখানে পৌঁছে যায়। সে ওই ছেলেটিকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিছুক্ষণ পর প্রাম ডেজিরের ক্ষতস্থানে ব্যান্ডেজ বেঁধে দিচ্ছিল, আর রোমান্টিকা কোনো সময় নষ্ট না করে প্রামের সঙ্গে কথা বলতে শুরু করে। এরপর প্রাম ডেজিরকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। প্রাম চলে যাওয়ার পর রোমান্টিকা আবারও ডেজিরকে সেই চিঠির ব্যাপারে জিজ্ঞেস করে। ডেজির জানায় প্রফেসররা ইতিমধ্যেই জানেন যে রোমান্টিকার নোবেল স্ট্যাটাস আসল নয়, তার পূর্বপুরুষেরা টাকা দিয়ে সেই নোবেল স্ট্যাটাস কিনেছিল, আর ঠিক এই কারণেই তাকে বিটা ক্লাসে রাখা হয়েছে। এরপর ডেজির তাকে সতর্ক করে বলে, ডোনেটার পার্টিতে কখনোই যোগ দিও না, কারণ সেও কমনারদের ভীষণ ঘৃণা করে। এরপর ডেজির আবারও তাকে নিজের পার্টিতে যোগ দেওয়ার প্রস্তাব দেয়। প্রথমে রোমান্টিকা তা প্রত্যাখ্যান করে, কিন্তু যখন ডেজির বলে প্রামও তাদের পার্টির সদস্য হবে তখন শেষ পর্যন্ত রোমান্টিকা রাজি হয়ে যায়। সেই রাতেই প্রাম একটি স্বপ্ন দেখে। স্বপ্নে তার মা তাকে একটি তলোয়ার দেন এবং বলেন, এটা ভালোবাসার প্রতীক, যতদিন এই তলোয়ার ঝলমল করবে ততদিন তোমার বাবা সবসময় আমাদের কথা মনে রাখবেন। প্রাম খুশি হয়ে তলোয়ারটি নিয়ে নেয়, কিন্তু হঠাৎ করেই তলোয়ারটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এরপর তার মা অদ্ভুত আর ভয়ঙ্কর সব কথা বলতে শুরু করেন। এটা দেখে প্রাম এতটাই ভয় পেয়ে যায় যে এক ঝটকায় ঘুম থেকে উঠে বসে। পরের দিন সকালে ডেজির, প্রাম আর রোমান্টিকা প্রফেসর ব্রিজিটের সঙ্গে দেখা করতে যায়। তিনজনকে একসঙ্গে দেখে প্রফেসর খুব খুশি হন। তিনি বলেন ডেজির অবশেষে বন্ধু বানাতে পেরেছে। ডেজির যখন জানায় যে সে আনুষ্ঠানিকভাবে নিজের পার্টি রেজিস্টার করতে চায় তখন প্রফেসর হাসি মুখে তাদের বসিয়ে চা খাওয়ান। কিছুক্ষণ গল্প আড্ডা আর মজা করার পর তিনি মূল কথায় আসেন এবং ডেজিরকে জিজ্ঞেস করেন সে কেন এই পার্টি গঠন করতে চায়। ডেজির বলে তার লক্ষ্য হলো র্যাঙ্কিং টুর্নামেন্ট জিতে আলফা ক্লাসে প্রমোশন পাওয়া। প্রফেসর তাকে সতর্ক করে বলেন এটা খুবই কঠিন, কিন্তু ডেজির আত্মবিশ্বাসের সঙ্গে বলে সে অবশ্যই এটা করে দেখাবে। এটা শুনে প্রাম জিজ্ঞেস করে র্যাঙ্ক বাড়ানো এত কঠিন কেন? তখন প্রফেসর ব্রিজিট তাদের পুরো সিস্টেমটা বুঝিয়ে বলেন, র্যাঙ্কিং টুর্নামেন্ট হলো একটি অফিসিয়াল পরীক্ষা যার মাধ্যমে প্রতিটি ক্লাসের শিক্ষার্থীদের র্যাঙ্ক নির্ধারণ করা হয়। এই টুর্নামেন্টে আলফা এবং বিটা দুই ক্লাসের শিক্ষার্থীরাই একসঙ্গে অংশগ্রহণ করে। এতে অংশ নিতে হলে 3 থেকে 6 সদস্যের একটি পার্টি তৈরি করা বাধ্যতামূলক। টুর্নামেন্টে দুটি পার্টির মধ্যে লড়াই হয়, আর যে দল জেতে তাদের র্যাঙ্ক বেড়ে যায়। রোমান্টিকা জিজ্ঞেস করে তাহলে কি বেশি সদস্য থাকা দলগুলো বাড়তি সুবিধা পায়? প্রফেসর ব্রিজিট বলেন সবসময় এমনটা হয় না, কারণ এই টুর্নামেন্টে শুধু জয় পরাজয়ই দেখা হয় না, বরং প্রত্যেক শিক্ষার্থী কিভাবে পারফর্ম করছে সেটাও মূল্যায়ন করা হয়। আর শুধু প্রতিপক্ষকে হারালেই হয় না, নিজের পার্টির সদস্যদের সহায়তা করা এবং প্রতিপক্ষের আক্রমণ ঠেকানো সমান গুরুত্বপূর্ণ। র্যাঙ্কিং টুর্নামেন্টের আসল উদ্দেশ্য হলো শিক্ষার্থীরা কি কি দক্ষতা ব্যবহার করতে পারে তা যাচাই করা। আর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় শ্যাডো ওয়ার্ল্ডের ভেতরে। ফাইনালে শীর্ষ 9টি অবস্থান অর্জনকারী শিক্ষার্থীরা সিঙ্গেল র্যাঙ্কার উপাধি পায়। তবে প্রফেসর ব্রিজিট আরও জানান একাডেমির ইতিহাসে আজ পর্যন্ত কোনো বিটা ক্লাসের শিক্ষার্থী আলফা ক্লাসে প্রমোট হতে পারেনি। ডেজির হেসে বলে ঠিক সেই কারণেই আমাদের যেটা আরও বেশি জরুরি। সে ব্যাখ্যা করে যদি বিটা ক্লাসের মাত্র 3 জন শিক্ষার্থী মিলে সিঙ্গেল র্যাঙ্কার হতে পারে তাহলে প্রমাণ হয়ে যাবে যে যেসব প্রফেসর সবসময় বিটা ক্লাসের শিক্ষার্থীদের ছোট করে দেখেছেন তারা ভুল ছিলেন। এটা শুনে প্রফেসর ব্রিজিট হেসে বলেন যদি সত্যিই তোমরা সিঙ্গেল র্যাঙ্কার হতে পারো তাহলে হয়তো এই একাডেমির পুরো সিস্টেমটাই আরও ভালো হয়ে যাবে। কিছুক্ষণ পর তারা 3 জন বাইরে এসে আলোচনা করতে থাকে। আলফা ক্লাসের ট্রেনিং এরিয়া দেখে রোমান্টিকা ভীষণ মুগ্ধ হয়ে যায়, কারণ সবকিছুই খুব বিলাসবহুল আর সুন্দর লাগছিল। কিন্তু যখন তারা নিজেদের বিটা ক্লাসের ট্রেনিং রুমে পৌঁছায় তখন রোমান্টিকার চোখ কপালে উঠে যায়। জায়গাটা এতটাই জীর্ণ আর পুরনো ছিল যে দেখতে ছোট্ট একটা স্টোর রুমের মতো লাগছিল। তবে ডেজির তাদের দুজনকে আশ্বস্ত করে বলে ধীরে ধীরে এই জায়গার সঙ্গে তারা অভ্যস্ত হয়ে যাবে। ঠিক তখনই হঠাৎ অসংখ্য ইঁদুর তাদের দিকে দৌড়ে আসে। রোমান্টিকা আর প্রাম দুজনেই ভয়ে সঙ্গে সঙ্গে পিছিয়ে যায়। এরপর ডেজির বলে এবার পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় এসেছে, কিন্তু রোমান্টিকা সরাসরি না করে দেয়। সে বলে আমি ইঁদুরকে খুব ভয় পাই। কিছুক্ষণ পর প্রাম অবাক হয়ে দেখে পুরো ঘরটা একদম পরিষ্কার আর চকচকে হয়ে গেছে। সে ডেজির প্রশংসা করে বলে আঘাত পাওয়ার পরও তুমি এত সুন্দরভাবে পুরো জায়গাটা পরিষ্কার করে ফেলেছ। এরপর ডেজির প্রশিক্ষণ শুরু করার সিদ্ধান্ত নেয়। রোমান্টিকা তখন খুব ক্লান্ত ছিল, সে না করার চেষ্টা করে, কিন্তু ডেজির যখন তাকে সিঙ্গেল র্যাঙ্কার হওয়ার লক্ষ্যটা মনে করিয়ে দেয় তখন সে চুপ হয়ে যায়। প্রশিক্ষণের সময় ডেজির দেওয়ালে একটি বৃত্ত এঁকে দেয়। এরপর সে রোমান্টিকাকে বলে সেই বৃত্তটাকে লক্ষ্য করে আক্রমণ করতে। তার উদ্দেশ্য ছিল রোমান্টিকার উইন্ড ম্যাজিকের নির্ভুলতা বাড়ানো। রোমান্টিকা একসঙ্গে অনেকগুলো ম্যাজিক সার্কেল সক্রিয় করে আক্রমণ চালায়, কিন্তু তার সব আক্রমণই লক্ষ্যবস্তুর চারপাশে লাগে। সে গর্ব করে বলে দেখলে কি দারুণ আক্রমণ ছিল। কিন্তু ডেজির তাকে থামিয়ে দিয়ে বলে যদি তুমি লক্ষ্যবস্তুর একদম মাঝখানে আঘাত করতে না পারো তাহলে আলফা ক্লাসে পৌঁছানোর কোনো আশা নেই। এটা শুনে রোমান্টিকা হতাশ হয়ে যায়, কিন্তু ডেজির আত্মবিশ্বাসের সঙ্গে বলে তুমি অবশ্যই এটা করতে পারবে, কারণ আমি ভবিষ্যতে দেখেছি তুমি কত শক্তিশালী সব দানবকে হারাতে সক্ষম হয়েছো। এরপর ডেজির তাকে একটি বল দেয়। সে বলে তোমার উইন্ড ম্যাজিক ব্যবহার করে এই বলটাকে সামনের বৃত্তের একদম মাঝখানে পৌঁছে দাও। শুরুর দিকে রোমান্টিকার খুব সমস্যা হচ্ছিল, তখন ডেজির তাকে পরামর্শ দেয় আগের মতোই প্রথমে নিজের মনে বাতাসকে অনুভব করার চেষ্টা করো। রোমান্টিকা চোখ বন্ধ করে নিজের উইন্ড ম্যাজিককে অনুভব করার চেষ্টা করে। ধীরে ধীরে সে বাতাসকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, আর এবার প্রথম চেষ্টাতেই সে বলটিকে ঠিক লক্ষ্যবস্তুতে পৌঁছে দিতে সফল হয়। ডেজির তার প্রশংসা করে। সে বলে তোমাকে এভাবেই নিয়মিত অনুশীলন করে যেতে হবে যাতে এই দক্ষতাকে পুরোপুরি আয়ত্ত করতে
করতে পারো। কিছুক্ষণ পর প্রাম নিজের প্রশিক্ষণের জন্য ডেজিরের কাছে আসে। ডেজির বলে, তোমাকে শেখানোর মতো আমার কাছে তেমন কিছু নেই, কারণ তুমি ইতিমধ্যেই এত শক্তিশালী যে একাই পুরো টুর্নামেন্ট জিতে যেতে পারবে। কিন্তু প্রাম এই কথার সঙ্গে একমত হয় না। তখন ডেজির তাকে মনে করিয়ে দেয়, সেদিন যে নোবেল ছেলেটার বিরুদ্ধে তুমি হেরেছিলে সেটা তোমার দক্ষতার অভাবে নয়, তুমি হেরেছিলে কারণ তোমার অস্ত্রটা তোমার জন্য উপযুক্ত ছিল না। সে বলে, তুমি এমন একটি বিশাল তলোয়ার ব্যবহার করার চেষ্টা করছিলে যেটা তোমার জন্য একেবারেই ঠিক নয়। তোমার জন্য হালকা আর দ্রুতগতির একটি রেপিয়ার অনেক বেশি উপযুক্ত হবে। এটা শুনে প্রাম ডেজিরকে একটি ঘরে নিয়ে যায়, কারণ সে তাকে কিছু বলতে চায়। সে জানায় তার বাবা একজন নোবেল ছিলেন আর তার মা ছিলেন একজন কমনার, কিন্তু তার মা বাবা তার জন্য শুধু একটি তলোয়ার রেখে গিয়েছিলেন। ডেজির সঙ্গে সঙ্গেই বুঝে যায় এটাই সেই তলোয়ার যেটা ভবিষ্যতে ব্যবহার করে প্রাম অসংখ্য দানবকে পরাজিত করেছিল। প্রাম জানায় মায়ের মৃত্যুর পর সে এই তলোয়ার নিয়েই অনেক কঠোর পরিশ্রম করে প্রশিক্ষণ নিয়েছিল, আর একাডেমিতে যোগ দেওয়ার আসল উদ্দেশ্য ছিল নিজের বাবাকে খুঁজে বের করা। সে দুঃখের সঙ্গে বলে, যখন তলোয়ারটি পরীক্ষা করা হয়েছিল তখন জানা যায় এটি সম্পূর্ণ মূল্যহীন। সেই সময় সে তলোয়ারটি মাটিতে ছুঁড়ে ফেলে দেয় এবং বলে এখন থেকে সে আর কখনো এটি ব্যবহার করবে না। পরের দিন প্রশিক্ষণের সময় ডেজির প্রামকে বলে সে আবার সেই তলোয়ারটি দেখতে চায়, কারণ এখন সে বুঝতে পেরেছে তলোয়ারটির আসল সমস্যা কোথায় ছিল। কিন্তু প্রাম জানায় সে তো গতকালই কয়েকটি কার্ডের বিনিময়ে তলোয়ারটি বিক্রি করে দিয়েছে। এটা শুনে ডেজির অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর ডেজির আর প্রাম বাজারে যায়। এরপর প্রাম তাকে একটি ছোট গলির দিকে নিয়ে যায়। ডেজির অবাক হয়ে যায়, কারণ আগের জীবনে সে কখনো এই পথ ব্যবহার করেনি। গলি পার হওয়ার পর তারা একটি দোকানে পৌঁছে যায়। দোকানটির নাম ছিল উজুকান স্টোর। দোকানের বাইরে নোটিশ বোর্ডে বড় বড় অক্ষরে লেখা ছিল বিক্রি হওয়া কোনো জিনিস ফেরত নেওয়া হবে না। এটা দেখেই ডেজির বুঝে যায় এই দোকানের মালিক নিশ্চয়ই টাকার ব্যাপারে ভীষণ কড়া। দুজন দোকানের ভেতরে ঢোকে। ডেজির দরজায় নক করতেই এক বিশাল দেহি হালকের মতো দেখতে একজন লোক দরজা খুলে দেয়। ভেতরে ঢুকেই ডেজির লক্ষ্য করে দোকানটির নিরাপত্তা ব্যবস্থা খুবই কঠোর। দোকানের মালিক নিজের নাম মুজুকান বলে পরিচয় দেয় এবং জিজ্ঞেস করে কি দরকার তোমাদের। ডেজির উত্তর দেয়, আমরা প্রামের সেই রেপিয়ার তলোয়ারটা ফেরত নিতে এসেছি যেটা সে গতকাল বিক্রি করেছিল। এটা শুনেই মুজুকান সঙ্গে সঙ্গে বলে, বাইরের বোর্ডে কি লেখা ছিল পড়নি নাকি? এখানে বিক্রি করা কোনো জিনিস ফেরত দেওয়া হয় না। কিন্তু ডেজির তাকে বোঝায়, আমরা রিফান্ড নিতে আসিনি, আমরা তলোয়ারটা কিনতে এসেছি। এরপর দোকানদার তলোয়ারটি বের করে আনে। সে আবারও প্রামকে বলে এই তলোয়ারের কোনো মূল্য নেই, কিন্তু পরমুহূর্তেই সে নিজেই ভাবতে থাকে এত হালকা তলোয়ার আসলে কিভাবে সম্ভব। তখন ডেজির বলে, আসলে এটা একটি ক্যামোভিন। দোকানদার অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এটা জানলে কিভাবে? ডেজির বলে, আমি আগে আরেকটি ক্যামোভিন দেখেছি। দোকানদার জানায় নোবেলরা ভালোবাসার নিদর্শন হিসেবে এই ক্যামোভিন উপহার দেয়, কিন্তু সে আজ পর্যন্ত বুঝতে পারেনি এটা আসলে কিভাবে খোলা যায়। ডেজির যখন তলোয়ারটির দাম জানতে চায় তখন দোকানদার বলে এর দাম 40টি সিলভার কয়েন। এটা শুনে প্রাম সঙ্গে সঙ্গে রেগে যায়। সে বলে, গতকাল তো আমি এই তলোয়ারটা মাত্র 3টি সিলভার কয়েনে বিক্রি করেছিলাম, তখন তো তুমি আমাকে বলনি এটা একটি ক্যামোভিন। দোকানদার হেসে উত্তর দেয়, সেদিন তুমি শুধু তলোয়ারের দাম জানতে চেয়েছিলে, আর তলোয়ার হিসেবে এর মূল্য মাত্র 3টি সিলভার কয়েনই ছিল, কিন্তু এখন আমি এটাকে একটি ক্যামোভিন হিসেবে বিক্রি করছি, তাই এর দাম বেড়ে 40টি সিলভার কয়েন হয়েছে। এটা শুনে প্রাম এতটাই রেগে যায় যে সে দোকানদারের সঙ্গে মারামারি করতে এগিয়ে যায়, কিন্তু ডেজির তাকে থামিয়ে যায়। সে বলে দোকানদারও তার ব্যবসার দিক থেকে ভুল করছে না। এরপর কোনো তর্ক না করেই ডেজি 40টি সিলভার কয়েন দিয়ে তলোয়ারটি কিনে নেয়। ডেজির যখন তলোয়ারটি ভালো করে পরীক্ষা করছিল তখন মুজুকান হেসে বলে, তুমি শুধু সময় নষ্ট করছো, একজন সাধারণ কমনার কোনোদিনই এই ক্যামোভিন খুলতে পারবে না। কিন্তু ডেজির নিজের ম্যাজিক আই সক্রিয় করে, এর মাধ্যমে সে তলোয়ারের ভেতর পর্যন্ত দেখতে পারে। ভেতরে কিছু লেখা ছিল। তখন সে তলোয়ারটি প্রামের হাতে ফিরিয়ে দেয় এবং বলে কিভাবে এটি খুলতে হবে। প্রাম ডেজিরের নির্দেশানুযায়ী তলোয়ারটি সঠিকভাবে খুলে ফেলে। অবশেষে তলোয়ারটি তার খাপ থেকে সম্পূর্ণ বেরিয়ে আসে। এটা দেখে প্রামের চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। তলোয়ারটি সাধারণ কোনো অস্ত্রের তুলনায় অনেক বেশি সুন্দর ছিল। সে বুঝতে পারে এটি না রূপা দিয়ে তৈরি না লোহা দিয়ে, বরং এটি এমন একটা অদ্ভুত উজ্জ্বল ধাতু দিয়ে তৈরি যা সে আগে কখনো দেখেনি। তখন ডেজির বলে, এই উপাদানের নাম ব্লেনসিয়াম। এই নাম শুনতেই দোকানদারের চোখ কপালে উঠে যায়। সে জানায় ব্লেনসিয়াম স্টিলের থেকেও বেশি শক্তিশালী এবং যে কোনো ধাতুর থেকেও অনেক হালকা, আর এই উপাদান শুধুমাত্র সবচেয়ে উন্নত মানের অস্ত্র তৈরি করার জন্যই ব্যবহার করা হয়। ডেজির আর প্রাম যখন সেখান থেকে বের হতে যাচ্ছিল তখন সেই বিশাল দেহি গার্ড তাদের পথ আটকে দেয়। ডেজির উজুকানকে বলে সে যেন তার গার্ডকে সরিয়ে দেয়, কিন্তু দোকানদার বলে তাহলে তলোয়ারটা এখানেই রেখে যাও। সে আরও বলে, কেন? তুমি তো আমাকে একটা ক্যামোভিন বিক্রি করেছিলে, তাই না? ভুলে গেলে নাকি? কিছুক্ষণ আগেও তো তুমি এটাকে মূল্যহীন বলছিলে, তাহলে এখন কেন এটা চাইছো? তখন লোভী দোকানদার রেগে গিয়ে তাকে চুপ করতে বলে। এরপর সেই হাতির মতো বিশাল গার্ড তাদের ভয় দেখাতে শুরু করে। ডেজির ইচ্ছা করেই এমন কিছু কথা বলতে থাকে যাতে গার্ড রেগে যায়। রাগে গার্ড তার বিশাল তলোয়ার বের করে ডেজিরের উপর আক্রমণ করে, কিন্তু ডেজির খুব সহজেই সেই আক্রমণ এড়িয়ে যায়। এটা দেখে উজুকান গার্ডকে নির্দেশ দেয় ডেজিরকে এখানেই শেষ করে দাও। গার্ড যখন আবার আক্রমণের জন্য প্রস্তুত হয় তখন প্রাম তার নতুন তলোয়ার হাতে নিয়ে তার সামনে দাঁড়িয়ে যায়। সে বলে, আমি লড়াই করতে পছন্দ করি না, কিন্তু এবার আমি আর পিছিয়ে যাব না। গার্ড পুরো শক্তি দিয়ে প্রামের উপর আক্রমণ করে, কিন্তু প্রাম খুব সহজেই সেই আক্রমণ এড়িয়ে যায়। এটা দেখে ডেজির খুশি হয়, কারণ এবার প্রাম নিজের আসল গতির সঙ্গে লড়াই করছে। ঠিক তখনই প্রামের শরীর থেকে একটি উজ্জ্বল আভা বের হতে শুরু করে। এটা দেখে গার্ড আরও উত্তেজিত হয়ে যায়। সে শপথ করে যে সে অবশ্যই প্রামকে হারাবে। এরপর সে আবার আক্রমণ করে, কিন্তু প্রাম তার আক্রমণ এড়িয়ে এত দ্রুত গতিতে পাল্টা আঘাত করে যে গার্ড আহত হয়ে যায়। তখন গার্ড বুঝতে পারে প্রাম কোনো সাধারণ বাচ্চা নয়। ঠিক সেই মুহূর্তে গার্ড প্রচণ্ড জোরে লাথি মেরে প্রামকে দেওয়ালের সঙ্গে আছড়ে ফেলে। গার্ড যখন প্রামকে শেষ করার জন্য তার দিকে এগিয়ে যায় তখন ডেজির বলে, নিজের বাবার উপর বিশ্বাস রাখো। সেই মুহূর্তে প্রাম আবারও নিজের তলোয়ার তুলে নেয়। এরপর পুরো আত্মবিশ্বাসের সঙ্গে সে গার্ডের দিকে দৌড়ে যায়। গার্ড তার মাথা কেটে ফেলার জন্য বিশাল তলোয়ার দিয়ে আঘাত করে, কিন্তু ঠিক তখনই প্রাম গার্ডের সেই বিশাল তলোয়ারটিকে 2 টুকরো করে ফেলে। এরপর সে গার্ডকে অজ্ঞান করে দেয়। ডেজির আর প্রাম যখন সেখান থেকে বের হতে যায় তখন উজুকান বলে, তোমরা বাইরে যেতে পারবে না, কারণ এই দরজা শুধুমাত্র
ওই গার্ডই খুলতে পারে যে এখন অজ্ঞান হয়ে পড়ে আছে, কিন্তু প্রাম মাত্র একটি আঘাতেই পুরো দরজাটিকে দুই টুকরো করে ফেলে। এরপর দুজন সহজেই বাইরে বেরিয়ে আসে। রাস্তায় হাঁটতে হাঁটতে প্রাম ডেজিরকে ধন্যবাদ জানায়। সে বলে, তুমি আমার তলোয়ারটা ফিরিয়ে দিতে সাহায্য করেছো। কিন্তু ডেজির বলে, বন্ধুদের সাহায্য করা কোনো বিশেষ বিষয় নয়, এটা একদম স্বাভাবিক ব্যাপার। এই কথা শুনে প্রাম অনেক আবেগপ্রবণ হয়ে যায়। পরের দিন দেখা যায় রোমান্টিকা তার প্রশিক্ষণ করছে। অবশেষে সে বলটিকে বৃত্তের একদম মাঝখানে পৌঁছে দিতে সফল হয়। এমনকি সে দেওয়ালে আঁকা লক্ষ্যবস্তুতেও সঠিকভাবে আঘাত করতে পারে। এতে সে আনন্দে নাচতে শুরু করে। কিছুক্ষণ পর সে ডোনেটার সঙ্গে দেখা করে। ডোনেটা তাকে একটি দারুণ খাবার খাওয়ায়। যখন ডোনেটা তাকে জিজ্ঞেস করে সে কি সিদ্ধান্ত নিয়েছে, তখন রোমান্টিকা তার দেওয়া উপহারটি ফিরিয়ে দেয়। সে জানায় সে বিটা ক্লাসের একটি পার্টিতে যোগ দিয়েছে। সে পরিষ্কারভাবে বলে দেয় এখন টুর্নামেন্টে আমরা দুজন একে অপরের প্রতিপক্ষ হব। কয়েকদিন পর ডেইজির এবং তার দল 5 জন শিক্ষার্থীর একটি পার্টির সামনে দাঁড়ায়। রোমান্টিকা নিজের ভয়ঙ্কর উইন্ড ম্যাজিক ব্যবহার করে পুরো প্রতিপক্ষ দলকে উড়িয়ে দেয়। পরবর্তী লড়াইয়ে তারা আরেকটি দলের মুখোমুখি হয়। এবার প্রাম নিজের তলোয়ারের ক্ষমতা দেখায়। কয়েক মুহূর্তের মধ্যেই সে সব প্রতিপক্ষকে পরাজিত করে ফেলে। এই জয়ের সঙ্গে তাদের র্যাঙ্ক আরও উপরে উঠে যায়। পরবর্তী লড়াইয়ে ফায়ার ম্যাজিক ব্যবহারকারী কিছু শিক্ষার্থী তাদের 3 জনের উপর ভয়ঙ্কর স্পেল দিয়ে আক্রমণ করে, কিন্তু ডেইজির নিজের ইনভার্সন ম্যাজিক ব্যবহার করে তাদের ম্যাজিক সার্কেলগুলোই নিয়ন্ত্রণে নিয়ে নেয়। সামনের শিক্ষার্থীরা বুঝতেই পারে না তাদের স্পেলের সঙ্গে আসলে কি ঘটছে। ঠিক সেই সময় রোমান্টিকা নিজের উইন্ড ম্যাজিক এবং প্রাম নিজের তলোয়ারের শক্তি দেখিয়ে সব প্রতিপক্ষকে হারিয়ে দেয়। আরেকটি জয়ের মাধ্যমে তাদের র্যাঙ্ক আবারও বেড়ে যায়। রোমান্টিকা আর প্রাম এই জয় উদযাপন করতে থাকে। অন্যদিকে ডেজি নিজেকে প্রস্তুত করতে থাকে, কারণ সে জানে আসল লড়াই এখন শুরু হতে যাচ্ছে। এদিকে প্রফেসর ব্রিজিট জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিলেন। ডেজির এবং তার দলের উন্নতিতে তিনি ভীষণ গর্বিত অনুভব করছিলেন, কিন্তু একই সঙ্গে তিনি চিন্তিতও ছিলেন, কারণ এখন তাদের দলের নাম পুরো একাডেমিতে ছড়িয়ে পড়েছে, আর একাডেমির সবচেয়ে শক্তিশালী শিক্ষার্থীরা খুব শিগগিরই তাদের বিরুদ্ধে মাঠে নামতে যাচ্ছে। কিছুক্ষণ পর একজন প্রফেসর আলফা ক্লাসের কয়েকজন শিক্ষার্থীর সামনে রাগের সঙ্গে বলতে থাকে, সংবাদপত্র অনুযায়ী একাডেমির ইতিহাসে হয়তো এটাই প্রথমবার হতে যাচ্ছে যখন কোনো বিটা ক্লাসের দল আলফা ক্লাসে উন্নীত হবে। সে রাগের সঙ্গে বলে, আমরা এই কমনারদের আলফা ক্লাসের সম্মান নষ্ট করতে দিতে পারি না। এরপর সে নিজের রাগ শান্ত করে বলে, লেজেন্ডারি ব্লু মুন পার্টির সদস্য হিসাবে স্কুলের সম্মান আর ঐতিহ্য রক্ষা করা আমাদের দায়িত্ব। সব শিক্ষার্থীরা চুপচাপ তার কথা শুনতে থাকে। প্রফেসর তাকে নির্দেশ দেয় যে কোনো উপায়ে ডেজারের টিমকে হারাতে হবে, যাতে তারা কখনোই সিঙ্গেল র্যাঙ্কার না হতে পারে। এরপর সে আজকে জিজ্ঞেস করে যে সে কি ডেজারকে হারাতে পারবে, কারণ এর আগেও তারা ডেজারের সাথে লড়াই করেছে। আজ আত্মবিশ্বাসের সাথে বলে যে সে এবার জিততে পারবে। তাই প্রফেসর তাকে ব্লু মুন পার্টির নতুন লিডার বানিয়ে দেয় এবং বলে যে কোনো পরিস্থিতিতেই তাকে টিমকে জয় এনে দিতে হবে। এটা শুনে আজের মনে পড়ে যায় সেই দিনের কথা যেদিন ডেজার্ট তাকে পরাজিত করেছিল। তাই এবার সে সিদ্ধান্ত নেয় যে নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে ডেজার্টকে হারাবেই। যখন আজ হলওয়ে দিয়ে যাচ্ছিল, তখন ডোনেটা এবং সেই রাগী ছাত্র পার্সিভাল তার কাছে আসে। আজ তাদের জিজ্ঞেস করে তার লিডার হওয়া নিয়ে তাদের কোনো সমস্যা আছে কিনা। ডোনেটা বলে যে তার কোনো সমস্যা নেই, কারণ সে আজের শক্তি ভালোভাবেই জানে, কিন্তু সে অনুমতি চায় যে রোমান্টিকাকে সে নিজে হারাতে চায়। এরপর পার্সিভালও বলে যে প্রামকে হারানোর সুযোগ যেন তাকে দেওয়া হয়। আজ তাদের মনে করিয়ে দেয় যে যদি তারা টিম হিসেবে লড়াই করে তাহলে জেতার সম্ভাবনা অনেক বেশি থাকবে, কিন্তু ডোনেটা পরিষ্কারভাবে বলে দেয় যে কিছু ব্যক্তিগত কারণের জন্য সে রোমান্টিকাকে নিজের হাতে পরাজিত করতে চায়। তাদের দুজনের চোখে সেই জেদ আর আবেগ দেখে আজ তাদের কথা মেনে নেয়, কিন্তু লিডার হিসেবে সে একটি আদেশ দেয়, ডেজারের সাথে কেউ লড়াই করবে না। ডেজারকে হারানোর অধিকার শুধু তারই আছে। অন্যদিকে রোমান্টিকা এবং প্রাম ট্রেনিং রুমে স্ট্রেচিং করছিল। তখনই ডেজার সেখানে আসে এবং জানায় যে ফাইনাল রাউন্ডের জন্য তারা একটি বিশেষ প্রশিক্ষণ করবে। এটা শুনে দুজনেই অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর ডেজার লাইব্রেরিতে তাদের জন্য অনেকগুলো বই নিয়ে আসে। এতগুলো বই দেখে দুজনেই ভয় পেয়ে যায় এবং ভাবে যে হয়তো ডেজার্ট তাদের কোনো অদ্ভুত বিষয় পড়াতে যাচ্ছে, কিন্তু যখন তারা বইগুলো ভালোভাবে দেখে তখন বুঝতে পারে যে এগুলো সব শুধু ইতিহাসের বই। এটা দেখে রোমান্টিকা এত জোরে চিৎকার করে যে লাইব্রেরিতে থাকা সবাই তার দিকে তাকাতে শুরু করে। যখন 3 জন ইতিহাস সম্পর্কে পড়তে শুরু করে তখন ডেজার বুঝিয়ে বলে যে টুর্নামেন্টের ফাইনাল রাউন্ড শ্যাডো ওয়ার্ল্ডের ভিতরে অনুষ্ঠিত হবে, আর সেই শ্যাডো ওয়ার্ল্ডে বাস্তব পৃথিবীর ঐতিহাসিক ঘটনাগুলো আবার পুনরায় তৈরি হবে। যদি তারা সেই ঘটনাগুলো ঘটতে বাধা দিতে পারে তাহলে হয়তো তারা শ্যাডো ওয়ার্ল্ড ক্লিয়ার করতে পারবে। এটা শুনে প্রাম ডেজারের প্রশংসা করে, কিন্তু রোমান্টিকা জিজ্ঞেস করে তারা কিভাবে বুঝবে যে সেখানে আসলে কি ঘটতে চলেছে। ডেজার বলে এই কারণেই তো আমাদের সবকিছু পড়তে হবে। কিন্তু বন্ধুরা, ডেজারের তো আগে থেকেই জানা আছে শেষ পর্যন্ত কি ঘটবে, কারণ তার কাছে নিজের পুরনো স্মৃতি রয়েছে, তাই সে এসব নিয়ে কোনো চিন্তা করে না। কিছুক্ষণ পর আজ তাদের টেবিলের কাছে আসে এবং ডেজারের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে থাকে। ডেজার তাকে হাই হ্যালো বলে অভিবাদন জানায়, কিন্তু আজ বলে যে সে ডেজারকে আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জ করছে এবং এবার সে ডেজারকে হারিয়েই ছাড়বে। ডেজার সেই চ্যালেঞ্জ আনন্দের সাথে গ্রহণ করে এবং তার প্রশংসা করে যে সে নিজের শত্রুকেও সম্মান করতে জানে। আজ এরপর ক্ষমা চায়, কারণ আগের লড়াইয়ে সে ডেজারকে দুর্বল ভেবেছিল, কিন্তু সে শপথ করে যে এবার সে নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে লড়াই করবে। এটা শুনে ডেজার খুশি হয়ে যায়, কারণ সেও তো এটাই চায় সবাই যেন আরও শক্তিশালী হয়ে ওঠে। অবশেষে টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডের দিন এসে যায়। এরিনা দর্শক এবং ক্যামেরাম্যানে ভরে যায়, কারণ পুরো শহরের মানুষ এই ইভেন্ট দেখতে চায়। ডেজার তার টিমকে বলে যে ফাইনাল রাউন্ড কোনো বড় উৎসবের চেয়ে কম নয় এবং সবাই এটি দেখতে চায়। সব টিম নিজেদের প্রতিপক্ষের পিছনে লাইনে দাঁড়ায়, আর ডেজারের টিম ব্লু মুন পার্টির ঠিক পিছনে নিজেদের জায়গা নেয়। রেফারি ঘোষণা করে যে সব টিমকে শ্যাডো ওয়ার্ল্ডের ভিতরে একটি ঐতিহাসিক ঘটনার সমাধান করতে হবে, তাহলেই তারা শ্যাডো ওয়ার্ল্ড ক্লিয়ার করতে পারবে। এরপর রেফারি ঘোষণা করে যে টপ 9 প্লেয়ারকে সিঙ্গেল র্যাঙ্কারের উপাধি দেওয়া হবে। ডেজারের টিম দেখতে পায় যে এই মুহূর্তে তাদের র্যাঙ্কিং সবার নিচে রয়েছে। তখন ডেজার জানায় যে সিঙ্গেল র্যাঙ্কার হওয়ার দুটি উপায় রয়েছে। প্রথমত, পুরো শ্যাডো ওয়ার্ল্ড নিজেরাই ক্লিয়ার করতে হবে, অথবা দ্বিতীয়ত বাকি সব স্টুডেন্টকে পরাজিত করতে হবে। এরপর গেট খুলে যেতেই সব টিম পোর্টালের ভিতরে প্রবেশ করে। ডেজার নিজেকে শ্যাডো ওয়ার্ল্ডের একটি জঙ্গলের অজানা জায়গায় খুঁজে পায়। সে সিদ্ধান্ত নেয় যে প্রথমে নিজের টিমমেটদের খুঁজে বের করবে, কিন্তু হঠাৎ নীল চুলের এক ছেলে তার উপর আইস ম্যাজিক দিয়ে আক্রমণ করে। ডেজার সঙ্গে সঙ্গে ফায়ার ম্যাজিক দিয়ে তার
মোকাবিলা করে। এরপর সেই ছেলে একটি বিশাল টর্নেডো তৈরি করে, যার ভিতর থেকে বরফের ধারালো কাঁটা সরাসরি ডেজারের দিকে ছুড়ে দেয়। কিন্তু ইনভার্সন ম্যাজিকের মাস্টার আমাদের ডেজার আবারও নিজের ক্ষমতা দেখায়। সে খুব সহজেই তার সমস্ত ম্যাজিক বাতিল করে দেয় এবং সেই একই শক্তিকে উল্টো তার বিরুদ্ধেই ব্যবহার করে তাকে পরাজিত করে। এদিকে এক নোবেল স্টুডেন্ট জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় অভিযোগ করতে থাকে। সে বলে, ভাই এত বেশি গরম, আমি তো কালো হয়ে যাব। ঠিক তখনই রোমান্টিকা তার ভাইন ম্যাজিক ব্যবহার করে তার উপর আক্রমণ করে এবং সে সঙ্গে সঙ্গে এলিমিনেট হয়ে যায়। প্রাম চিন্তিত হয়ে পড়ে, কারণ ডেজারকে কোথাও দেখা যাচ্ছে না। রোমান্টিকা তার সার্চ ম্যাজিক সক্রিয় করে। এর মাধ্যমে সে জানতে পারে যে দুইজন প্রতিপক্ষ কাছেই রয়েছে এবং আরেকজন অন্যদিকে আলাদা দাঁড়িয়ে আছে। যেই মুহূর্তে সে একা থাকা প্রতিপক্ষের উপর আক্রমণ করার চেষ্টা করে, তার স্পেল হঠাৎ বাতিল হয়ে যায়। ঠিক তখনই তার রাডারে দেখা যাওয়া দুই প্রতিপক্ষ তার সামনে এসে উপস্থিত হয়। তাদের মধ্যে মেয়েটি বলে, সার্চ ম্যাজিকের সবচেয়ে বড় দুর্বলতা হলো শত্রুরাও এই ম্যাজিক ব্যবহারকারীর অবস্থান জানতে পারে। ছেলেটি বলে, এই কারণেই তো এরা বিটা ক্লাসে আছে, এত সাধারণ বিষয়ও এরা জানে না, একেবারে আবর্জনা। যখন সেই অহংকারী ছেলেটি নিজের বাজে কথা বলা চালিয়ে যাচ্ছিল, তখন প্রাম হঠাৎ বিদ্যুতের মতো গতিতে তার দিকে ছুটে যায়। ছেলেটি কষ্ট করে তার প্রথম আক্রমণটি আটকাতে সক্ষম হয়। এরপর দুজন একে অপরের সাথে ভয়ঙ্করভাবে সংঘর্ষে জড়িয়ে পড়ে। নোবেল স্টুডেন্টরা প্রামকে থামানোর জন্য ম্যাজিক দিয়ে আক্রমণ করতে শুরু করে, কিন্তু প্রাম খুব সহজেই তাদের সব আক্রমণ এড়িয়ে যায় এবং তাদের চারপাশে প্রচন্ড গতিতে ঘুরতে থাকে। এটা দেখে ছেলেগুলো ভয় পেয়ে যায়। তারা ভাবে এটা সত্যিই কি বিটা ক্লাসের একজন। ঠিক তখন সেই ছেলে মাটিতে জোরে আঘাত করে এবং অন্য ছেলেটিকে বলে যে এরিয়া ম্যাজিক ব্যবহার করে তাদের দুজনকে উড়িয়ে দিতে। যেই মুহূর্তে তারা নিজেদের স্পেল সক্রিয় করতে যাচ্ছিল, রোমান্টিকা তাদের দেখে ফেলে। সে বলে, হে এখন তো তোমরা শেষ। এরপর সে সরাসরি আক্রমণ করে। আক্রমণটি সেই মেয়েটির গায়ে লাগে এবং সে অনেক দূরে ছিটকে পড়ে। এটা দেখে ছেলেটি আরো বেশি রেগে যায়, কিন্তু সে কিছু করার আগেই প্রাম তার পিছনে পৌঁছে যায় এবং তার মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয়। এই সুযোগ কাজে লাগিয়ে রোমান্টিকা আরেকটি শক্তিশালী উইন্ড ব্লাস্ট ব্যবহার করে তাকেও এলিমিনেট করে দেয়। এরপর দুজন নিজেদের জয়ের আনন্দ উদযাপন করতে থাকে। এরপর রোমান্টিকা জোরে জোরে ডেজারকে বকতে শুরু করে যে পুরো লড়াইয়ের সময় সে ঝোপের মধ্যে লুকিয়েছিল কেন। তখন অবশেষে ডেজার বেরিয়ে আসে এবং দুজনের প্রশংসা করে বলে যে তারা অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। এদিকে জঙ্গলের অন্য একটি অংশে হঠাৎ একটি ক্লক টাওয়ার থেকে ভয়ঙ্কর শব্দ বের হতে শুরু করে। অন্যদিকে বাকি স্টুডেন্টরাও নিজেদের জয় অর্জন করে সামনে এগিয়ে যেতে থাকে। এখন বন্ধুরা, আমরা জানি যে আলফা ক্লাসে প্রমোট হওয়ার দুটি উপায় রয়েছে। প্রথম উপায় হলো শ্যাডো ওয়ার্ল্ড ক্লিয়ার করে একেবারে প্রথম পজিশনে পৌঁছানো। দ্বিতীয় উপায় হলো টুর্নামেন্টে টিকে থেকে টপ 9 এর মধ্যে নিজের জায়গা তৈরি করা। রোমান্টিকা ডেজারকে জিজ্ঞেস করে তারা কি শ্যাডো ওয়ার্ল্ড ক্লিয়ার করতে পারবে। ডেজার বলে এটা প্রায় অসম্ভব, কারণ তারা যেই মুহূর্তে শ্যাডো ওয়ার্ল্ড ক্লিয়ার করার চেষ্টা করবে, তখন বাকি সব আলফা ক্লাসের স্টুডেন্ট একত্রিত হয়ে তাদের উপর আক্রমণ করবে। কিন্তু সে বলে যদি বাকি থাকা 800 জন স্টুডেন্টদের মধ্যে 9 জন এলিমিনেট হয়ে যায়, তাহলে টপ 9 এর মধ্যে আসা তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তবুও রোমান্টিকার মনে হয় কাজটি অনেক কঠিন হবে, কিন্তু প্রাম সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলে যে সে এটা করতে পারবে। ঠিক তখনই হঠাৎ প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে যায়। তিনজন দৌড়ে একটি বড় গাছের নিচে আশ্রয় নেয়। সেখানে রোমান্টিকা ভাবতে থাকে, যদি সে একা থাকতো তাহলে কখনোই এত বড় টুর্নামেন্টে টপ 9 হওয়ার স্বপ্ন দেখার সাহস করতো না। এরপর তার মনে পড়ে যায় যদি সে ডোনেটার কথা শুনে ব্লু মুনে যোগ দিত, তাহলে হয়তো এখন পরিস্থিতি অন্যরকম হতো। কিন্তু যখন তার মনে পড়ে যায় যে ডোনেটা কমনারদের কতটা ঘৃণা করে, তখন তার চিন্তা বদলে যায়। ডেজার তার মাথায় হাত রেখে বলে, টেনশন নিও না, তোমরা দুজন সত্যি অনেক শক্তিশালী হয়ে গেছো। রোমান্টিকা বলে, হ্যাঁ হ্যাঁ, এখন আমার মাথা থেকে নিজের হাত সরাও, আমার চুল নষ্ট করো না। এরপর তারা হালকা হাসে, কারণ রোমান্টিকা বুঝতে পারে যে এই পার্টি এখন তার কাছে পরিবারের মতো হয়ে গেছে। ঠিক তখনই দূর থেকে একটি বিশাল ঘন্টার শব্দ শোনা যায়। তিনজন অবাক হয়ে যায় এবং ভাবে এটা আবার কি ছিল। ডেজার তাদের মনে করিয়ে দেয় যে তারা ইতিহাসের বইয়ে যা পড়েছিল এটি সেই আগের ক্লক টাওয়ার যুক্ত শ্যাডো ওয়ার্ল্ড। রেফারি জানায় যে প্রিভিয়াস ক্লক টাওয়ার একটি অত্যন্ত বিপজ্জনক ম্যাজিক্যাল যন্ত্র, যেটি সময়ের প্রবাহের সাথে সাথে নতুন নতুন মনস্টার তৈরি করতে থাকে। কিন্তু কথা শেষ হওয়ার আগেই ক্লক টাওয়ার থেকে হঠাৎ একটি বিশাল বজ্রপাতের বিস্ফোরণ বের হয়ে আসে এবং মাটি কেঁপে ওঠে। রেফারি ঘোষণা করে যে আসল প্রতিযোগিতা এখন শুরু হয়েছে, কারণ ক্লক টাওয়ার ইতিমধ্যেই একটি নতুন মনস্টার তৈরি করে ফেলেছে। এটা শুনে নোবেল প্রফেসররা খুশি হয়ে যায়, কারণ তারা মনে করে এবার বিটা ক্লাসের স্টুডেন্টরা বড় সমস্যায় পড়তে যাচ্ছে। ঠিক তখনই জঙ্গলের ভিতর থেকে কারো চিৎকার শোনা যায়। রেফারি ঘোষণা করে যে এখন মাত্র 17 জন অংশগ্রহণকারী বাকি রয়েছে। ডেজার নিজের টিমমেটদের পিছনে থাকতে বলে এবং নিজে সামনে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ একটি অদ্ভুত মনস্টার তাদের সামনে এসে হাজির হয়। মনস্টারটিকে দেখে রোমান্টিকা এবং প্রাম দুজনেই ভয় পেয়ে যায়। ভয়ে তারা পিছিয়ে যেতে শুরু করে, কিন্তু ডেজার সঙ্গে সঙ্গে বলে যত দ্রুত সম্ভব তাদের এখান থেকে পালাতে হবে। যেই মুহূর্তে তিনজন দৌড়াতে শুরু করে, সেই মনস্টার নিজের চারপাশে হাজার হাজার ইঁদুরের একটি দল ডেকে আনে, যারা তাদের পিছু ধাওয়া করতে শুরু করে। ডেজার সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে এটি একটি কিলার মাউস। এটি এমন এক ধরনের মনস্টার যারা দলবদ্ধভাবে আক্রমণ করে এবং মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই মনস্টার একবার কোনো টার্গেট ঠিক করলে তাকে কখনোই ছাড়ে না। ডেজার ধারণা করে যে হয়তো বাকি স্টুডেন্টরাও ইতিমধ্যেই এই মনস্টারের শিকার হয়ে গেছে। রোমান্টিকা নিজের উইন্ড ম্যাজিক ব্যবহার করে ইঁদুরের দলটিকে উড়িয়ে দেয়, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই তারা আবার উঠে দাঁড়ায় এবং তাদের পিছু নেওয়া চালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে তিনজনের সামনে একটি বিশাল গাছ এসে করে। প্রাম সহজেই গাছটির উপর দিয়ে লাফিয়ে চলে যায়, কিন্তু রোমান্টিকা বলে যে সে এটা করতে পারবে না। সে চিৎকার করে বলে, এই আমি কি ইঁদুরের খাবার হতে এসেছি নাকি, তাড়াতাড়ি লাফ দাও। তখন ভয়ের কারণে রোমান্টিকা কোনোভাবে লাফ দেয়। সামনে দৌড়াতে দৌড়াতে ডেজার জানায় যে তাদের সেই ইঁদুরগুলোর আসল লিডারকে হারাতে হবে। শুধুমাত্র ডেজারই পুরো দলটাকে থামাতে পারবে। এটা বলেই সে নিজের হাতে হালকা কামড় দেয় এবং নিজের রক্ত তাদের দিকে ছুড়ে দেয়, যাতে ইঁদুরদের লিডার বাইরে বেরিয়ে আসে। আর যেই মুহূর্তে লিডার সামনে আসে, রোমান্টিকা তার উপর একটি শক্তিশালী আক্রমণ করে, কিন্তু সেই ইঁদুরটি সঙ্গে সঙ্গে আবার উঠে দাঁড়ায়। ডেজার বুঝতে পারে যে রোমান্টিকার বর্তমান শক্তি এখনও সেই ইঁদুরটিকে পরাজিত করার জন্য যথেষ্ট নয়। কিন্তু ঠিক তখনই প্রাম কোনো কিছু না ভেবেই সরাসরি সেই ইঁদুরগুলোর দিকে ছুটে যায়। এটা দেখে ডেজার এবং রোমান্টিকা দুজনেই তার জন্য চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় বাকি স্টুডেন্টরাও সেই ইঁদুরগুলোর মধ্যে আটকে গেছে। ডেজারও অস্থিরভাবে ইঁদুরগুলো সরিয়ে পথ তৈরি করার চেষ্টা করে, কারণ সে কোনো মূল্যেই নিজের বন্ধুকে আগের জীবনের মতো হারাতে চায় না। কিন্তু হঠাৎ প্রাম সেই ভয়ঙ্কর ঝাঁকের ভিতর থেকে বেরিয়ে আসে এবং একটি দুর্দান্ত আক্রমণ করে। তার আক্রমণ সরাসরি সেই লিডার ইঁদুরের ওপর লাগে এবং তাকে শেষ করে দেয়। ঠিক সেই মুহূর্তে রেফারি ঘোষণা করে যে তারা এই মিশন ক্লিয়ার করে ফেলেছে। এরপর প্রাম ক্লান্ত হয়ে ডেজারের বাহুর মধ্যে পড়ে যায়। সবাই তার প্রশংসা করতে থাকে যে সে অসাধারণ কাজ করেছে। প্রামকে আরাম করে শুয়ে দেওয়ার পর ডেজার রোমান্টিকাকে বলে যে সে যেন প্রামের একটু যত্ন নেয়। এরপর সে নিজেকে রাগের বশে একটু ঘুষি মারে, কারণ তার মনে হয় সে নিজের বন্ধুকে ঠিকভাবে রক্ষা করতে পারে।
পারেনি। ফিরে এসে সে দুজনকে বলে যে তাদের পরবর্তী লক্ষ্য হলো ক্লক টাওয়ারে আক্রমণ করা। যখন রোমান্টিকা এবং প্রাম সামনে এগিয়ে যেতে শুরু করে তখন ডেজার নিজের মনে শপথ করে যে এই লড়াইয়ে সে যে কোনো মূল্যে নিজের বন্ধুদের রক্ষা করবে। অন্যদিকে ব্লু মুন টিম ক্লক টাওয়ারের প্রবেশদ্বারে পৌঁছে যায়। তাদের সম্পূর্ণ বিশ্বাস ছিল যে যদি তারা টাওয়ারটি ক্লিয়ার করতে পারে তাহলে টুর্নামেন্ট জেতা অনেক সহজ হয়ে যাবে। কিন্তু ঠিক তখনই হঠাৎ তারা অদ্ভুত কিছু অনুভব করে। বাকি সবাই ভাবে হয়তো এটা শুধু বাতাসের শব্দ, কিন্তু আজ সঙ্গে সঙ্গেই বুঝতে পারে যে এটা কোনো বিপজ্জনক কিছুর সংকেত। আর পরের মুহূর্তেই আকাশ থেকে আক্রমণের তীব্র বৃষ্টি শুরু হয়ে যায়। ব্লু মুনের তিনজন সবচেয়ে শক্তিশালী সদস্য আর্জ, পার্সিবল এবং ডোনেটা কোনোভাবে সেই আক্রমণগুলো আটকাতে সক্ষম হয়, কিন্তু বাকি সদস্যরা সঙ্গে সঙ্গেই এলিমিনেট হয়ে যায়। পার্সিবল অবাক হয়ে জিজ্ঞেস করে এটা কি ছিল। আর্জ বলে যে এটা শত্রুর আক্রমণ ছিল, কারণ সার্চ স্পেল এবং ম্যাজিক্যাল আক্রমণ প্রায় একই সময় হয়েছিল। তাই তারা বুঝতে পারে যে তাদের উপর আক্রমণকারী ডেজারি। এর মধ্যেই আকাশ থেকে আবারও উইন্ড অ্যাটাকের বৃষ্টি শুরু হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে নিজের টিমকে সতর্ক থাকতে বলে, আর কোনোভাবে তারা সেই সব আক্রমণ থেকে বেঁচে যায়। এদিকে রোমান্টিকা ডেজারের কাছে ক্ষমা চায়, কিন্তু ডেজার বলে কোনো সমস্যা নেই, কারণ সে জানতো যে আর্জকে হারানো এত সহজ হবে না। তবুও রোমান্টিকা চিন্তিত হয়, কারণ এখন শত্রুরাও তাদের অবস্থান জানতে পেরে গেছে। তখন ডেজার হেসে বলে যে এটাই তো তার পরিকল্পনা ছিল, সে চেয়েছিল সব প্রতিপক্ষ যেন একই জায়গায় একত্রিত হয়। এটা শুনে রোমান্টিকা সঙ্গে সঙ্গে নিজের উইন্ড ম্যাজিক ব্যবহার করে দুইজন স্টুডেন্টকে এলিমিনেট করে দেয়। রেফারি ঘোষণা করে যে এখন টুর্নামেন্টে মাত্র 13 জন স্টুডেন্ট বাকি রয়েছে। এরপর ডেজার নিজের হাত দেওয়ালের উপর রাখে এবং নিজের ইনভার্সন ম্যাজিকের একটি শক্তিশালী ভার্সন সক্রিয় করে, যা পুরো দেওয়ালকে ঢেকে ফেলে। যখন ব্লু মুনের বাকি টিম টাওয়ারের ভিতরে প্রবেশ করে তখন তারা অবাক হয়ে যায়, কারণ তারা দেখতে পায় যে গ্যাব্রিয়েলের পার্টি এবং আরও একটি পার্টি আগে থেকেই সেখানে উপস্থিত রয়েছে। গ্যাব্রিয়েল রেগে গিয়ে আর্জের উপর অভিযোগ করে যে সব আক্রমণ তারাই করেছিল। আর্জ বলে যে তাদের উপরও আক্রমণ হয়েছিল, আর এমনিতেও কি প্রমাণ আছে যে এসব তারা করেছে। গ্যাব্রিয়েল তাদের কথা শুনে বিরক্ত হয়ে যায়। এরপর সে সঙ্গে সঙ্গে নিজের সবচেয়ে শক্তিশালী ফায়ার ম্যাজিক দিয়ে আক্রমণ করে। সবাই ভাবে যে এবার তারা শেষ, কিন্তু পরের মুহূর্তেই আর্জ তাদের পিছনে এসে উপস্থিত হয়। সে একজন সদস্যকে ফুটবলের মতো লাথি মেরে উড়িয়ে দেয় এবং আরেকজনকে বরফের মধ্যে জমিয়ে ফেলে। এটা দেখে গ্যাব্রিয়েল সেই সবুজ পোশাক পরা টিমকে সাহায্যের জন্য ডাকে। আর যখন আর্জ তাদের সঙ্গে লড়াই করতে ব্যস্ত হয়ে যায় তখন সেই সুযোগ কাজে লাগিয়ে গ্যাব্রিয়েল তার উপর একটি ভয়ঙ্কর আক্রমণ করে। কিছুক্ষণ পর ডেজার এবং তার টিম নিচে কি ঘটছে তা শোনার চেষ্টা করছিল, কিন্তু ডেজার সঙ্গে সঙ্গেই বুঝতে পারে যে তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে, কারণ রেফারি এখনও ঘোষণা করেনি যে কেউ এলিমিনেট হয়েছে। ঠিক তখনই সিঁড়ি থেকে পায়ের শব্দ শোনা যায়, আর আর্জ নিজের টিমের সাথে তাদের কাছে উপরে উঠে আসে। তাদের দেখে ডেজার হাসে এবং আর্জের প্রশংসা করে। আসলে ডেজারের পরিকল্পনা ছিল আলফা ক্লাসের সদস্যরা নিজেদের মধ্যে লড়াই করে একে অপরকে এলিমিনেট করবে, আর এভাবেই তারা টপ 9 এর মধ্যে চলে আসবে। কিন্তু আর্জ সবাইকে শেষ করার পরিবর্তে শুধু বরফের মধ্যে আটকে দিয়েছে। ব্লু মুনের তিনজন শক্তিশালী সদস্য নিজেদের প্রতিপক্ষের সামনে দাঁড়িয়ে যায়। আর্জ ডেজারকে বলে যে যদি তুমি সত্যিই সিঙ্গেল র্যাঙ্কার হওয়ার যোগ্য হও তাহলে এই লড়াই জিতে সেটা প্রমাণ করতে হবে। এটা বলেই সে একটি শক্তিশালী আইস ম্যাজিক সক্রিয় করে, যার মাধ্যমে সে নিজেকে এবং ডেজারকে টাওয়ারের উপরের ফ্লোরে নিয়ে যায়। নিচে পার্সিবল প্রামের উপর আক্রমণ করে এবং বলে যে এখন আমাদের পুরনো হিসেব মেটানোর সময়। রোমান্টিকা প্রামের সাহায্যের জন্য ছুটে যায়, কিন্তু ডোনেটা তাদের পথ আটকে দেয় এবং বলে যে সে এখানেই তার গল্প শেষ করবে। এদিকে টাওয়ারের উপরে ডেজার মাটিতে পড়ে থাকে, আর আর্জ তার কাছে এসে বলে উঠে দাঁড়াও, ওঠো, আমি জানি তুমি এত সহজে হার মানবে না। ঠিক তখনই ডেজার স্টোন ব্রেক নামের একটি আক্রমণ ব্যবহার করে, আর সেই আক্রমণ যখন আর্জের হাতে লাগে তখন পাথরগুলো সাপের মতো রূপ নিতে শুরু করে, কিন্তু আর্জ সঙ্গে সঙ্গেই তাদের বরফের মধ্যে জমিয়ে আটকে দেয়। এরপর আর্জ বুঝতে পারে যে আসলে পুরো ঘরটাই ডেজারের ইনভার্সন ম্যাজিক দিয়ে ঢেকে গেছে। বাইরে থেকে ডেজারকে একদম স্বাভাবিক দেখাচ্ছিল, কিন্তু ভিতরে ভিতরে সে ভাবছিল যে ইস, যদি আমার স্পেলটা একটু দ্রুত সক্রিয় হয়ে যেত। এদিকে নিচে তলোয়ারের ভয়ঙ্কর সংঘর্ষ চলছিল। পার্সিভেল ধীরে ধীরে প্রামের উপর চাপ তৈরি করতে শুরু করে। প্রাম নিজের সর্বোচ্চ চেষ্টা করে টিকে থাকার চেষ্টা করে, কিন্তু হঠাৎ পার্সিভেল নিজের মাথা দিয়ে তাকে আঘাত করে। সে বলে কি হলো, বাবার সামনে তলোয়ার চালানো ভুলে গেলে নাকি? এটা শুনে প্রাম আরও সিরিয়াস হয়ে যায়। যখন পার্সিভেল আবার আক্রমণ করে তখন প্রাম খুব দ্রুত তার আক্রমণ এড়িয়ে যায়। এতে পার্সিভেল আরও বেশি রেগে যায় এবং একের পর এক আক্রমণ করতে থাকে, কিন্তু প্রাম প্রতিবারই তার আক্রমণ থেকে বেঁচে যায়। এখন পর্যন্ত একটি আক্রমণও প্রামের গায়ে লাগাতে না পারায় পার্সিভেলের আত্মবিশ্বাস ধীরে ধীরে ভেঙে যেতে থাকে। সে ভাবতে শুরু করে হয়তো সে প্রামকে হারানোর মতো যথেষ্ট শক্তিশালী নয়। ঠিক তখনই প্রাম তার পেটে একটি শক্তিশালী লাথি মারে। পার্সিভেল অবাক হয়ে জিজ্ঞেস করে এত অল্প সময়ের মধ্যে সে এত শক্তিশালী কিভাবে হয়ে গেল? অন্যদিকে রোমান্টিকা একের পর এক ডোনেটার উপর উইন্ড ম্যাজিক দিয়ে আক্রমণ করতে থাকে, কিন্তু ডোনেটা প্রতিটি আক্রমণ খুব সহজেই আটকে দেয়। রোমান্টিকা চিন্তিত হয়ে পড়ে, কারণ সে জানে কাছাকাছি দূরত্বে লড়াই করাই তার সবচেয়ে বড় দুর্বলতা। ঠিক তখনই ডেজারের স্পেলের কারণে ঘরের সমস্ত বরফ ভেঙে ছড়িয়ে পড়ে এবং পুরো জায়গা ধোঁয়ায় ভরে যায়। এই সুযোগ কাজে লাগিয়ে রোমান্টিকা লুকিয়ে পড়ে। ডোনেটা তাকে খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু হঠাৎ একটি কুইন ব্লাস্ট তার হাতে এসে লাগে। অবাক হয়ে সে ভাবতে থাকে রোমান্টিকা কিভাবে তার অবস্থান জানতে পারলো। আরেকটি আক্রমণ লাগার পর ডোনেটা হঠাৎ ঠান্ডা অনুভব করতে শুরু করে। তখন সে বুঝতে পারে যে রোমান্টিকা বাতাসের গতিবিধি অনুভব করে তার অবস্থান অনুমান করছে। রোমান্টিকা ভাবে যতক্ষণ পর্যন্ত এই ধোঁয়া ছড়িয়ে আছে ততক্ষণ এই সুযোগ ব্যবহার করে লড়াই শেষ করে দেওয়া উচিত, কিন্তু ঠিক তখনই ডোনেটা তার বিশেষ নেকলেস সক্রিয় করে, যেটি মুহূর্তের মধ্যে পুরো ধোঁয়া উড়িয়ে দেয়। এরপর সে কোনো বিরতি না দিয়ে রোমান্টিকার ওপর আক্রমণ করে। তখন রোমান্টিকা বুঝতে পারে যে নেকলেসটি ডোনেটা তাকে দিতে চেয়েছিল সেটি আসলে একটি জাদুকরী অস্ত্র ছিল। যখন ডোনেটা তাকে তুচ্ছ কমনার বলে অপমান করে তখন রোমান্টিকা বলে আচ্ছা, তাহলে আমাদের দুজনের মধ্যে এতটাও পার্থক্য নেই। এটা শুনে ডোনেটা রেগে যায় এবং বলে আমার মতো একজন সত্যিকারের নোবেলের সঙ্গে কোনো সাধারণ কমনারের তুলনা করার কথা ভাববেও না। এরপর সে নিজের জাদুকরী অস্ত্র ব্যবহার করে রোমান্টিকাকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। প্রাম সঙ্গে সঙ্গে তার দিকে এগিয়ে যায়। তখন ডোনেটা পার্সিভেলকে বলে যে সে এই কমনারদের শেষ করে দেবে। এরপর সে লাগাতার আক্রমণ চালিয়ে যেতে থাকে, কিন্তু প্রাম তার স্পেল কেটে দেয় এবং তার নেকলেসটি তলোয়ারের আঘাতে নিচে ফেলে দেয়। পার্সিভেল তাকে মনে করিয়ে দেয় যে প্রাম
প্রাম তার প্রতিপক্ষ, কিন্তু ডোনেটা তাকে চুপ থাকতে বলে। রোম্যান্টিকা প্রামকে বলে সে যেন পার্সিভেলকে অন্য কোথাও নিয়ে যায় যাতে সে একা ডোনেটার মোকাবিলা করতে পারে, কিন্তু প্রাম রাজি হয় না, কারণ সে তাকে একা ছেড়ে যেতে চায় না। এদিকে ওপরের ফ্লোরে আজিজ একের পর এক বিভিন্ন ধরনের আক্রমণ ব্যবহার করতে থাকে, কিন্তু ডেজার নিজের ইনভার্সন স্পেল দিয়ে প্রতিটি আক্রমণ খুব সহজেই ভেঙে দেয়। এরপর সে আবার আজিজের ওপর ফায়ার ম্যাজিক ব্যবহার করে। আজিজ সঙ্গে সঙ্গে নিজেকে বরফের ভিতরে আটকে ফেলে। ডেজার আবারও তার দক্ষতার প্রশংসা করে। আজিজ বুঝতে পারে না সবকিছুতেই ডেজারের চেয়ে বেশি শক্তিশালী হওয়ার পরও সে কেন তাকে হারাতে পারছে না। রাগের মাথায় সে সরাসরি ডেজারের দিকে ছুটে যায়। ডেজার একের পর এক ফায়ার বল দিয়ে আক্রমণ করতে থাকে, কিন্তু আজিজ প্রতিটি আক্রমণ এড়িয়ে ডেজারের কাছে পৌঁছে যায় এবং তলোয়ার দিয়ে আক্রমণ করে। ডেজার সঙ্গে সঙ্গে একটি ছুরি বের করে তার আক্রমণ আটকে দেয়, কিন্তু পরের মুহূর্তেই আজিজ তাকে প্রচণ্ড শক্তিতে দেওয়ালের দিকে ছুড়ে ফেলে দেয়। আর ডেজার নিজেকে সামলে ওঠার আগেই সে আবার আক্রমণ করে। ডেজার কোনোভাবে প্রতিটি আক্রমণ আটকাতে থাকে। এরপর সে আজিজকে বলে, যদি তুমি সত্যিই জিততে চাও তাহলে নিজের সম্পূর্ণ শক্তি ব্যবহার করো। আর্টস কোনো দ্বিধা ছাড়াই তার কথা মেনে নেয়। এরপর সে ডোমেইন এক্সপ্যানশনের মতো একটি শক্তিশালী ক্ষমতা সক্রিয় করে। মুহূর্তের মধ্যে পুরো ঘর একটি বিশাল বরফের প্রাসাদে পরিণত হয়ে যায়। ডেজার সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে সে এই টেকনিক নিজের ইনভার্সন স্পেল দিয়ে বাতিল করতে পারবে না, কারণ এটি ভিশন ম্যাজিক। পরের মুহূর্তেই মাটি থেকে ধারালো বরফের কাঁটা বেরিয়ে এসে তার দিকে এগিয়ে আসে, কিন্তু ডেজার কোনোভাবে সেগুলো এড়িয়ে যায়। তার তখন মনে পড়ে যায় আগের জীবনে এই বরফের প্রাসাদ ছিল আজিজের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ, যার সাহায্যে সে কোনো সীমাবদ্ধতা ছাড়াই ম্যাজিক ব্যবহার করতে পারত। কিন্তু ডেজার অবাক হয়ে যায় যে আজিজ এত কঠিন টেকনিক এত দ্রুত কিভাবে শিখে ফেলেছে। তবে এখন যেহেতু সে মূল চরিত্র, তাই নিজের ক্ষমতার প্রমাণ তাকেও দেখাতে হবে। এই কারণে ডেজার একটি বিশাল ইনভার্সন সার্কেল তৈরি করে, যা আজিজের সমস্ত আক্রমণ বাতিল করে দেয়। এরপর সে বরফের মাটিকেও পরিবর্তন করতে শুরু করে এবং আজিজকে বলে, তুমি যেই আক্রমণই করো না কেন তার একটিও কখনো আমার কাছে পৌঁছাতে পারবে না, কারণ প্রতিটি স্পেলই বাতিল হয়ে যাচ্ছে। আজিজ এক মুহূর্তের জন্য তলোয়ার ব্যবহার করার কথা ভাবে, কিন্তু সঙ্গে সঙ্গেই সে বুঝতে পারে যে না কোনো তলোয়ার আর না কোনো ম্যাজিক কিছুই এখন ডেজারকে হারানোর জন্য যথেষ্ট নয়। ঠিক তখনই হঠাৎ তার মাথায় একটি আইডিয়া আসে। সে নিজের তলোয়ারটি মাটি থেকে তুলে নেয়, আর ঠিক সেই মুহূর্তেই পুরো বরফের প্রাসাদ অদৃশ্য হয়ে যায়। ডেজার অবাক হয়ে যায় যখন সে দেখে আজিজ এখন নিজের তলোয়ারের মধ্যে সরাসরি ম্যাজিক পাওয়ার প্রবেশ করাচ্ছে। সে আবারও তার প্রশংসা করে। সে বলে, আমি মেনে নিলাম, সত্যিই তুমি অসাধারণ। অন্যদিকে নিচের ফ্লোরে প্রাম এবং ডোনেটার মধ্যে তলোয়ারের ভয়ঙ্কর লড়াই চলতে থাকে। প্রাম আবারও ডোনেটাকে দেয়ালের সঙ্গে আছড়ে ফেলে, কিন্তু সে রোম্যান্টিকাকে বলে যে ডোনেটা অনেক শক্তিশালী। রোম্যান্টিকা দেখতে পায় যে পার্সিভেলও প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। সে প্রামকে বলে যে পার্সিভেল মাঝখানে আসার আগেই তাদের ডোনেটাকে হারাতে হবে, কিন্তু ডোনেটা উঠে দাঁড়িয়ে পার্সিভেলের কাছে সাহায্য চায়। এটা দেখে দুজনেই অবাক হয়ে যায়। পার্সিভেল তাকে মনে করিয়ে দেয় যে সে তো আগেই বলেছিল যে সে একাই এই কমনারদের হারিয়ে দেবে। ডোনেটা বলে যে এখন সে আর এই লোকগুলোর পেছনে নিজের সময় নষ্ট করতে চায় না, তাই পার্সিভেলও নিজের তলোয়ার তুলে নেয়। এটা দেখে প্রাম তার মুখোমুখি হওয়ার জন্য এগিয়ে যায়। পার্সিভেল নিজের তলোয়ারটি বর্ষার মতো তাদের দিকে ছুড়ে দেয়, কিন্তু প্রাম শক্তিশালী আঘাতে সেটিকে আবার ফিরিয়ে দেয়। এই সময় সে দেখতে পায় যে ওই দুজন রোম্যান্টিকার ওপর পিছন থেকে আক্রমণ করতে যাচ্ছে, কিন্তু সে সাহায্যের জন্য পৌঁছানোর আগেই পার্সিভেল নিজের তলোয়ার ধরে আবার তার উপর ঝাঁপিয়ে পড়ে। দুই নোবেল একসঙ্গে প্রাম এবং রোম্যান্টিকার উপর আক্রমণ করে। ঠিক তখনই রোম্যান্টিকার ডেজারের কথা মনে পড়ে যায়। সে চিৎকার করে প্রামকে নিচু হতে বলে, আর সঙ্গে সঙ্গে তাদের মুখের সামনে কুইন ম্যাজিক দিয়ে আক্রমণ করে। এদিকে ওপরে আজিজের তলোয়ার ধীরে ধীরে একটি ম্যাজিক্যাল সোর্ডে পরিণত হতে থাকে। ডেজার হাসে, কারণ সে জানে যে এই অতি শক্তিশালী টেকনিক আয়ত্ত করতে সাধারণত 10 বছর সময় লাগে। কিন্তু আজিজ আবারও প্রমাণ করে দেয় যে সে কতটা প্রতিভাবান। সে ডেজারের দিকে ছুটে আসে। ডেজার তাকে থামানোর জন্য কিছু পাথর ছুড়ে দেয়, কিন্তু আজিজ সেগুলো সঙ্গে সঙ্গে বরফে পরিণত করে দেয়। ডেজার আবার ফায়ার ম্যাজিক ব্যবহার করে, কিন্তু আজিজ ঠান্ডা বাতাস ছেড়ে সেই আগুন নিভিয়ে দেয় এবং ডেজারকে পিছনে ঠেলে দেয়। যখন ডেজার বুঝতে পারে যে সে আর আজিজের নতুন আক্রমণগুলো বাতিল করতে পারছে না, তখন আজিজ আরও বেশি আত্মবিশ্বাসের সাথে তার দিকে এগিয়ে আসে। সে ডেজারের ছুরিটি ভেঙে দেয় এবং তলোয়ার তার দিকে তাক করে নিজের জয়ের ঘোষণা করে। কিন্তু ঠিক তখনই সে অনুভব করে যে ডেজারের ইনভার্সন ক্ষমতা এখনও সক্রিয় রয়েছে, আর পরের মুহূর্তেই ডেজার নিজের ইনভার্সন ম্যাজিক পুরো ক্লক টাওয়ারে ছড়িয়ে দেয়। এরপর সে একটি বিশাল এরিয়া অ্যাটাক সক্রিয় করে। সঙ্গে সঙ্গে রেফারি ঘোষণা করে যে প্রিভিয়াস ক্লক টাওয়ারের সমস্ত ম্যাজিক্যাল পাওয়ার সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে, আর এর সাথে সাথেই টুর্নামেন্ট আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যায়। এরপর রেফারি ঘোষণা করে যে ক্লক টাওয়ার ক্লিয়ার করা স্টুডেন্ট হলো ডেজার। এটা শুনেই পুরো দর্শকরা জোরে জোরে উল্লাস করতে শুরু করে। অন্যদিকে কিছু নোবেল স্টুডেন্ট রাগে কেটে পড়ে। কয়েক ঘন্টা পরে একাডেমির অফিসাররা একটি মিটিং করে। একজন প্রফেসর রেগে গিয়ে ব্রিজেটের উপর অভিযোগ করে যে সে ডেজারের টিমকে সাহায্য করার জন্য ভুল পদ্ধতি ব্যবহার করেছে। তার দাবি ছিল কোনো কমনার কখনোই একজন ম্যাজিক নাইটকে হারিয়ে শ্যাডো ওয়ার্ল্ড ক্লিয়ার করতে পারে না, কিন্তু আরেকজন অফিসার সঙ্গে সঙ্গে তার কথাকে ভুল প্রমাণ করে দেয়। সে মনে করিয়ে দেয় যে সবাই পুরো লড়াই সরাসরি দেখেছে এবং কোনো ধরনের চিটিং বা অবৈধ কাজ হয়নি। তবুও সেই খারাপ মনের প্রফেসর নিজের কথায় অটল থাকে, কিন্তু আরেকজন অফিসার তাকে সঙ্গে সঙ্গে চুপ থাকতে বলে, কারণ তারা স্কুলের হেডমাস্টারের সামনে বসে আছে। এরপর হেডমাস্টার সিঙ্গেল র্যাঙ্কারদের ফাইনাল লিস্ট প্রকাশ করেন। এটা দেখে ঘরের সবাই অবাক হয়ে যায়, কারণ তারা ভেবেছিল মিটিংয়ের সময় আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু হেডমাস্টার শান্তভাবে বলেন, আমি শুধু সবার মতামত শুনতে চেয়েছিলাম, আর হ্যাঁ, যদি তোমাদের মধ্যে কারো আমার সিদ্ধান্ত নিয়ে সমস্যা থাকে তাহলে বাড়ি গিয়ে চিৎকার করো, ঠিক আছে, এখানে নয়। এরপর তার অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়ে নতুন 9 জন সিঙ্গেল র্যাঙ্কারের নাম পড়া শুরু করে। পরের দিন ডেজার আজিজের সঙ্গে দেখা করে এবং তাকে জানায় যে টুর্নামেন্টের শুরু থেকেই তার আসল উদ্দেশ্য ছিল শ্যাডো ওয়ার্ল্ড ক্লিয়ার করা। অন্যদিকে বাকি আলফা ক্লাসের স্টুডেন্টরা নিজেদের মধ্যে লড়াই করতেই ব্যস্ত থাকবে। এটা শুনে আজিজ হেসে নিজের পরাজয় মেনে নেয়, কিন্তু ডেজার বলে যে সেও খুব অল্পের জন্য জিতে গেছে, না হলে আজিজ তাকে হারিয়ে দিত। ঠিক তখনই প্রাম এবং রোম্যান্টিকাও সেখানে এসে উপস্থিত হয় এবং তাদের সঙ্গে টেবিলে বসে। ডেজার রোম্যান্টিকার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে যে তার ম্যাজিকের সাহায্যে তারা জয় পেয়েছে। পাশাপাশি সে প্রামেরও প্রশংসা করে এবং ভালোবেসে তার মাথায় হাত বুলিয়ে দেয়।
যখন সে তাদের দুজনের প্রশংসা করছিল তখন আজিজ জানায় যে তাকে প্রফেসর ফার্গম্যানের সঙ্গে দেখা করতে যেতে হবে, কারণ তার টিম টুর্নামেন্টে হেরে গেছে। যাওয়ার সময় হঠাৎ রাজ ডেজকে জিজ্ঞেস করে যে সে কি তার সঙ্গে ট্রেনিং করতে পারবে। ডেজ কোনো দ্বিধা না করেই সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, কিন্তু রোমান্টিকা এই কথা শুনে একটু বিরক্ত হয়। এরপর রাজ চলে যাওয়ার পর তিনজন ব্রিজেটের সঙ্গে দেখা করতে যায়। প্রথমেই ব্রিজেট তাদের অভিনন্দন জানায় এবং তাদের জয়ের উদযাপন করার জন্য একটি বিশাল কেক নিয়ে আসে। এরপর সে জানায় যে এখন থেকে তারা তিনজন অফিসিয়ালি সিঙ্গেল অ্যাঙ্কার হয়ে গেছে এবং তাদের আলফা ক্লাসে প্রমোট করা হয়েছে। এই খবর শুনে তিনজনই আনন্দে নাচতে শুরু করে। ব্রিজেট কেকের বড় বড় টুকরো দিয়ে বলে, আজ তোমরা মন ভরে খাও, আজকের পার্টি আমার পক্ষ থেকে। ডেজকে দেখে ব্রিজেটের সেই দিনের কথা মনে পড়ে যায় যেদিন ডেজ প্রথমবার তার কাছে ম্যাজিক শেখার অনুরোধ করেছিল। তিনি মনে করেন কিভাবে পরবর্তী কয়েক বছর ধরে তিনি ডেজকে প্রশিক্ষণ দিয়েছিলেন যতক্ষণ না ডেজ ম্যাজিকের উপর পুরোপুরি দক্ষতা অর্জন করে। আর আজ ডেজকে এত সফল অবস্থায় দেখে ব্রিজেটের মনে ডেজের জন্য অনেক গর্ব অনুভব হয়। কয়েকদিন পরে ডেজিরি তার বন্ধুরা গ্রীষ্মের ছুটি উপভোগ করতে বের হয়। ডেজিরি সবাইকে মনে করিয়ে দেয় যে ছুটির পর তারা সবাই আলফা ক্লাসের সদস্য হয়ে যাবে, তাই এখন কিছুটা বিশ্রাম নেওয়া উচিত। রোমান্টিকা বলে এরপর তাদের জীবন অনেক ব্যস্ত হয়ে যাবে, তাই এখনই সুযোগ, যতটা সম্ভব আনন্দ করে নেওয়া উচিত। প্রামও ডেজির সঙ্গে যাওয়ার জন্য জেদ করতে থাকে এবং সবার সঙ্গে বিল্ডিংয়ের ভেতরে চলে যায়। মলের ভিতরে রোমান্টিকা বিভিন্ন ধরনের পোশাক পরে দেখতে থাকে। ডেজির বলে তোমাকে সব পোশাকেই অনেক সুন্দর লাগছে, কিন্তু রোমান্টিকা বিরক্ত হয়ে বলে ভাই এভাবে কেউ প্রশংসা করে, নিজের মধ্যে একটু উৎসাহ আনো। এরপর যখন রোমান্টিকা একটি খুব স্টাইলিশ পোশাক পরে আসে তখন ডেজির অনেক উৎসাহ নিয়ে তার প্রশংসা করতে শুরু করে। রোমান্টিকা এতে খুশি হয়ে যায়, কিন্তু পরের মুহূর্তেই সে জানতে পারে ডেজির আসলে তার নয় বরং প্রামের প্রশংসা করছিল। এরপর প্রাম গেম সেন্টারের দিকে চলে যায় এবং রোমান্টিকা সঙ্গে সঙ্গে তার পেছনে ছুটে যায়। তারা দুজন চলে যাওয়ার পর ডেজিরের সঙ্গে আজিজের দেখা হয়। ডেজির তাকেও তাদের সঙ্গে গেম খেলতে আমন্ত্রণ জানায়, কিন্তু আমাদের বুদ্ধিহীন আজিজ ভাবে হয়তো ডেজির তাকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করছে। ডেজির সঙ্গে সঙ্গে তাকে বোঝায় আরে না বন্ধু, শুধু মজা করার জন্য খেলবো, এসো। তাদের দেখে রোমান্টিকা মজা করে আজিজকে অভিযোগ করে যে সে ডেজিরের কাছে আসার চেষ্টা করছে। ডেজির সঙ্গে সঙ্গে বুঝিয়ে দেয় যে আজিজ শুধু তাদের সঙ্গে আনন্দ করার জন্য এসেছে। এরপর ডেজির একটি ভালো গেম খেলার প্রস্তাব দেয় এবং সবাই দুইজন করে দলে ভাগ হয়ে যায়। প্রাম আজিজের সঙ্গে দল গঠন করে আর ডেজির ও রোমান্টিকা একটি দল হয়। সবাই এয়ার হকি টেবিলের কাছে পৌঁছে যায়। ডেজির রোমান্টিকাকে মনে করিয়ে দেয় যে তাদের সামনে দাঁড়িয়ে আছে একাডেমির সবচেয়ে শক্তিশালী ম্যাজিক নাইট এবং সবচেয়ে ভালো স্পোর্টসম্যান। সে বলে যদি তারা সামান্য মনোযোগ হারায় তাহলে তারা হেরে যাবে। অন্যদিকে প্রাম এতটাই সিরিয়াস হয়ে যায় যে সে দ্রুত এই গেম শেষ করে ডেজিরের দলে যেতে চায়। গেম শুরু হতেই প্রাম খুব জোরে বলটিতে আঘাত করে। ডেজির সেই আক্রমণ আটকে দেয় এবং সঙ্গে সঙ্গে বলটি আবার ফিরিয়ে দেয়, কিন্তু আজিজও সেই আক্রমণ ব্লক করে দেয়। এবার বল যখন তাদের দিকে আসে তখন রোমান্টিকা সঙ্গে সঙ্গে তার ওয়ান ম্যাজিক ব্যবহার করে বলটিকে সরাসরি প্রতিপক্ষের গোলের মধ্যে পাঠিয়ে দেয়। এটা দেখে বাকি দুজন অবাক হয়ে যায়। রোমান্টিকা গর্বের সঙ্গে বলে তোমরা কি বোকা নাকি, ওয়ান ম্যাজিক ব্যবহারকারী একজনের সঙ্গে তোমরা এয়ার হকি খেলবে? থাক তোমরা দুজনই। কিন্তু আজিজ তার চ্যালেঞ্জ গ্রহণ করে এবং এরপর সে বলটিকে জিগজ্যাগ পদ্ধতিতে আঘাত করে। রোমান্টিকা ভাবে সে সহজেই এটি আটকাতে পারবে, কিন্তু ঠিক তখনই আজিজ টেবিলের ওপর একটি ছোট বরফের দেয়াল তৈরি করে দেয়, যার ফলে বলটি সরাসরি তাদের গোলের মধ্যে চলে যায়। প্রাম তার প্রশংসা করে। এটা দেখে রোমান্টিকা আরও বেশি উৎসাহিত হয়ে যায়। দুই মেয়ে এয়ার হকিতে এত অসাধারণ খেলা শুরু করে যে ডেজিরের নিজের পুরনো জীবনের কথা মনে পড়ে যায়, যখন তারা দুজন এভাবেই একসঙ্গে লড়াই করত। ঠিক তখনই রোমান্টিকা তাকে বাস্তবে ফিরিয়ে আনে এবং বলে যে সামনে থেকে আরেকটি আক্রমণ আসছে। ডেজির সঙ্গে সঙ্গে আজিজের বরফের দেয়াল বাতিল করে দেয় এবং বলটিকে সরাসরি তাদের গোলের দিকে পাঠিয়ে দেয়। এরপর প্রায় 1 ঘন্টা ধরে গেম খেলার পর ডেজির আজিজকে ধন্যবাদ জানায়, কারণ সে তাদের সঙ্গে এত সুন্দর সময় কাটাতে এসেছিল। আজিজও হাসি মুখে তার ধন্যবাদ গ্রহণ করে এবং বলে যে অনেকদিন পর এভাবে কোনো লড়াই ছাড়াই বন্ধুদের সঙ্গে সময় কাটানো তার জন্য একটি খুব ভালো এবং আনন্দের অভিজ্ঞতা ছিল। আজিজ চলে যাওয়ার পর রোমান্টিকা খুশি হয়ে বলে ভালোই হয়েছে, এখন আর আমাকে আজিজের মুখ দেখতে হবে না। কিন্তু ডেইজির তার এই আনন্দে পানি ঢেলে দেয় এবং মনে করিয়ে দেয় যে আজিজ পরের দিন থেকেই তাদের সঙ্গে ট্রেনিং করবে। প্রামও বলে এখন তো একাডেমিতেও প্রতিদিন তার সঙ্গে দেখা হবে, কারণ এখন সবাই আলফা ক্লাসের অংশ। পরের দিন রোমান্টিকা এবং প্রাম তাদের নতুন সুন্দর ইউনিফর্ম পরে আলফা ক্লাসে পৌঁছায়। তাদের নতুন ইউনিফর্মের সৌন্দর্য দেখে তারা অনেক খুশি হয়। যখন তারা সেই মুহূর্ত উপভোগ করছিল তখন ডেইজির এসে বলে সকালের প্র্যাকটিসের জন্য বের হওয়ার সময় হয়ে গেছে। ট্রেনিংয়ের সময় আজিজও সেখানে এসে উপস্থিত হয় এবং তাদের সঙ্গে যোগ দেয়। প্রামের সঙ্গে তলোয়ার চালানো ট্রেনিং করার পর তারা বলটিকে নির্দিষ্ট সার্কেলের মধ্যে রাখার চেষ্টা করে, কিন্তু তারা এতে ব্যর্থ হয়ে যায়। তখন রোমান্টিকা তাকে দেখিয়ে দেয় কিভাবে এই ট্রেনিং করতে হয়। যেই মুহূর্তে রোমান্টিকা নিজের প্রশংসা করতে শুরু করে ডেইজির তাকে আরও অনেকগুলো বল দিয়ে দেয় যাতে সে সবগুলো বল সার্কেলের মধ্যে পৌঁছে দিতে পারে। এতে রোমান্টিকা এতটাই রেগে যায় যে সার্কেলের দিকে বল না ছুড়ে সে সব বল ডেইজির দিকেই ছুড়ে পারে। কয়েক ঘন্টা প্র্যাকটিসের পর আজিজ সেখান থেকে চলে যায়। ক্লান্ত রোমান্টিকা অভিযোগ করে যে ডেইজির তাদের দিয়ে অনেক বেশি পরিশ্রম করাচ্ছে। ডেইজির তাকে বোঝায় যে যত দ্রুত সম্ভব তাদের আরও শক্তিশালী হতে হবে, কারণ তাদের পরবর্তী লড়াই শুধু কোনো প্র্যাকটিস নয় বরং একটি সত্যিকারের যুদ্ধ হতে চলেছে। ক্লাসের সময় শিক্ষক জানান যে মানুষ এবং শ্যাডো ওয়াইল্ডসের মধ্যে যুদ্ধ এখনও চলছে এবং প্রতি বছর এই যুদ্ধ আবার শুরু হয়। এই যুদ্ধের কারণেই তাদের দেশ আগের তুলনায় এখন অর্ধেক হয়ে গেছে। তবে মানুষ বিশেষ কিছু জাদুকরী পাথরের সাহায্যে শ্যাডো ওয়াইল্ডসের অশুভ শক্তিকে আটকে রেখেছে। এই পাথরগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে, তাই এগুলো সরাসরি ব্যবহার করা যায় না। সৌভাগ্যবশত এগুলো প্রসেস করার প্রযুক্তি তৈরি করা হয়েছে, যার মাধ্যমে মানুষ বিভিন্ন ধরনের জাদুকরী পাথর তৈরি করতে সক্ষম হয়েছে। এটুকু বলার পর শিক্ষক হঠাৎ ক্লাসে ঘুমিয়ে থাকা রোমান্টিকাকে একটি প্রশ্ন করেন। ডেইজির চুপি চুপি তার কানে সঠিক উত্তর বলে দেয় এবং রোমান্টিকা সবার সামনে অপমানিত হওয়া থেকে বেঁচে যায়। ক্লাস শেষ হওয়ার পর ডেইজির এবং তার দল শিক্ষক প্রালেটের সঙ্গে দেখা
দেখা করে এবং নিজেদের পার্টির জন্য একটি বিশেষ অনুরোধ করে। প্রথমে প্রালেট সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন, কিন্তু যখন ডেইজির জানায় যে আউটার্স নামের কিছু রহস্যময় ব্যক্তি একটি বিশেষ ম্যাজিক স্টোন চুরি করতে যাচ্ছে, তখন শেষ পর্যন্ত তিনি তাদের সাহায্য করতে রাজি হয়ে যান। এদিকে ম্যাজিক্যাল টাওয়ারের হেডকোয়ার্টারে টাওয়ারের মাস্টার জর্ডকে একজন অফিসার এসে জানায় যে হিউরেলি ব্রাঞ্চে আক্রমণ করা হয়েছে। অন্যদিকে ডেজির একটি পুরনো এবং ছেঁড়া হুডি পরে রাস্তায় পাউরুটি নিয়ে দৌড়াচ্ছিল। ঠিক তখনই সে গোফওয়ালা এক শক্তিশালী মানুষের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। সেই গোফওয়ালা ব্যক্তি লেভিটেশন ম্যাজিক ব্যবহার করে ডেজিরের পাউরুটিকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয় এবং তাকে উঠিয়ে দাঁড় করায়। যখন সে জিজ্ঞেস করে তোমার এত তাড়া কিসের, ডেজির উত্তর দেয় যে তাকে বাড়িতে থাকা ক্ষুধার্ত ভাই বোনদের জন্য খাবার পৌঁছে দিতে হবে। কিন্তু পরের মুহূর্তেই সেই লোকটি তার পাউরুটি মাটিতে ফেলে দেয়। ডেজি দুঃখের সঙ্গে নিজের পাউরুটির দিকে তাকিয়ে থাকে। এরপর গোফওয়ালা লোকটি সামনে এগিয়ে যায় এবং তার সঙ্গীদের, যারা স্টিল্ট ম্যাজিক ব্যবহার করে লুকিয়েছিল, বলে যে ডেজিরকে এখনই হত্যা করা যাবে না। এই কথা শুনে ডেজির শুধু হালকা একটা হাসি দেয়। কিছুক্ষণ পর সেই গোফওয়ালা ভিলেন, যার নাম ক্র্যাকেন, টাওয়ারের কাছে পৌঁছে যায়। সে একটি ভয়ঙ্কর মাস্ক পরে নেয় এবং তার পেছনে তার পুরো বাহিনীও এসে হাজির হয়। সবাই একসঙ্গে নিজেদের ম্যাজিক সার্কেল সক্রিয় করে আর সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা টাওয়ারের উপর বরফ এবং ম্যাজিক স্পেলের ভয়ঙ্কর আক্রমণ চালায়। কিন্তু টাওয়ারের প্রতিরক্ষামূলক ব্যারিয়ার তাদের সব আক্রমণ আটকে দেয়। ক্র্যাকেন টাওয়ারের প্রতিরক্ষার প্রশংসা করে এবং বলে যে এটি অনেক শক্তিশালী। তারপর সে বুঝতে পারে যে এই ব্যারিয়ার একসঙ্গে দুই ধরনের আক্রমণ বেশিক্ষণ সহ্য করতে পারবে না। তাই সে তার যোদ্ধাদের একটি দলকে অস্ত্র নিয়ে টাওয়ারে আক্রমণ করার জন্য পাঠিয়ে দেয়। সামনের যোদ্ধারা তাদের অস্ত্র দিয়ে ব্যারিয়ারের উপর আক্রমণ করতে থাকে, অন্যদিকে পেছনের যোদ্ধারা একটানা ম্যাজিক ব্যবহার করতে থাকে। শেষ পর্যন্ত ব্যারিয়ার এবং তার সঙ্গে টাওয়ারের গেটও ভেঙে যায়। যেই মুহূর্তে আউটার্সরা ভেতরে প্রবেশ করে, গার্ডরা তাদের মোকাবিলা করার জন্য প্রস্তুত হয়ে যায়। ক্র্যাকেন তাদের অকেজো মানুষ বলে উপহাস করে এবং নিজের বাহিনীকে আক্রমণের নির্দেশ দেয়। গার্ডরা ম্যাজিক স্পেল ব্যবহার করে আক্রমণ করে, কিন্তু আউটার্সরা একাধিক জাদুকরী শিল্ড তৈরি করে সেই আক্রমণগুলো আটকে দেয় এবং এরপর তলোয়ার দিয়ে শক্তিশালী আঘাত করতে থাকে। যখন তাদের মধ্যে একজন গার্ডকে শেষ করার চেষ্টা করে, তখন তার তলোয়ার গার্ডের পোশাকের ভেতরে থাকা প্রতিরক্ষামূলক বর্মে আঘাত করে ফিরে আসে। এটা দেখে ক্র্যাকেন অবাক হয়ে যায়, কিন্তু সময় নষ্ট না করে সে স্টিল্ট ম্যাজিকের সাহায্যে নিজের সঙ্গীদের নিয়ে সামনে এগিয়ে যায়। ওপরের তলায় থাকা গার্ড যখন আক্রমণের খবর পায়, তখন সবাই নিচে ছুটে আসে। যেই মুহূর্তে সে নিচে পৌঁছায়, ক্র্যাকেন এবং তার দল তার সামনে এসে পড়ে এবং টাওয়ারের আরো ভেতরে প্রবেশ করে। এগিয়ে যেতে যেতে ক্র্যাকেন সবাইকে বোকা বলে অপমান করতে থাকে, কিন্তু হঠাৎ তার মনে পড়ে যায় যে নিচের গার্ডরা আক্রমণের জন্য আগে থেকেই প্রস্তুত ছিল। এই বিষয়টি তাকে সন্দেহ করতে বাধ্য করে যে নিশ্চয়ই কোথাও কোনো সমস্যা রয়েছে। কিছুক্ষণ পর তারা ট্রেজার রুমে পৌঁছে যায়। সেখানে রাখা ছিল সবচেয়ে অনন্য এবং উচ্চ শ্রেণীর একটি ম্যাজিক্যাল স্টোন, টিয়ার অফ রিজন। এরপর তারা সেই প্রোটেক্টিভ ব্যারিয়ার ভাঙার জন্য ম্যাজিক স্পেল ব্যবহার করে, কিন্তু ব্যারিয়ার তাদের সব আক্রমণ সম্পূর্ণভাবে আটকে দেয়। ক্র্যাকেন তাদের থামিয়ে দেয়। সে বলে এখন এই কাজ সে নিজেই করবে। এরপর সে ব্যারিয়ারের কাছে গিয়ে আর্থ রেজ নামের একটি স্পেল ব্যবহার করে। তার এই স্পেলের আঘাতে প্রোটেক্টিভ ব্যারিয়ার ভেঙে যায় এবং সে ম্যাজিক স্টোনটি বের করে নেয়। যেই মুহূর্তে সে সেই সুন্দর পাথরটি নিতে যায়, ঠিক তখনই আমাদের ছোট্ট তলোয়ারবাজ প্রাম সামনে এসে দাঁড়ায় এবং তাকে আত্মসমর্পণ করতে বলে। ক্র্যাকেন সঙ্গে সঙ্গে ম্যাজিক স্টোনটি নিজের জ্যাকেটের ভেতরে লুকিয়ে ফেলে এবং প্রামকে জিজ্ঞেস করে সে কিভাবে আউটার্সদের নাম জানতে পারল। শুধু তার কণ্ঠস্বর শুনেই প্রাম বুঝে যায় যে সামনে থাকা লোকটি অনেক শক্তিশালী। ক্র্যাকেন সঙ্গে সঙ্গে নিজের দলকে নির্দেশ দেয় প্রামকে জীবিত অবস্থায় ধরে ফেলতে। প্রথমেই তারা প্রামের ওপর একটি ফায়ার স্পেল ব্যবহার করে, কিন্তু প্রাম লাফ দিয়ে সহজেই সেই আক্রমণ এড়িয়ে যায়। এরপর তারা একটি আইস অ্যাটাক চালায়, কিন্তু প্রাম সেটিও নিজের তলোয়ার দিয়ে সরিয়ে দেয়। প্রাম লক্ষ্য করে যে ঘরের ভেতরে আউটার্সদের দলে 2 জন সোর্সম্যান এবং 4 জন মেজ রয়েছে। সে এটাও বুঝতে পারে যে তাদের ম্যাজিক সার্কেলগুলো রোম্যান্টিকার ম্যাজিক সার্কেলের সঙ্গে অনেকটাই মিল রয়েছে। তারা ফায়ার এবং আইসের কম্বিনেশন অ্যাটাক ব্যবহার করে, কিন্তু প্রাম খুব সহজেই 2 ধরনের স্পেলই ভেঙে দেয়। এটা দেখে 2 সোর্সম্যান মেজদের পেছনে সরে যেতে বলে, কারণ প্রামের বিরুদ্ধে তাদের ম্যাজিক দুর্বল হয়ে পড়ছিল। কিন্তু লড়াই শুরু হওয়ার আগেই প্রাম বিদ্যুতের গতিতে তাদের পেছনে পৌঁছে যায় এবং নিজের তলোয়ারের উল্টো দিক দিয়ে একজন সোর্সম্যানকে আঘাত করে অজ্ঞান করে দেয়। এদিকে ক্র্যাকেন নিজের ভাইন ম্যাজিক ব্যবহার করে প্রামকে আটকে ফেলে। এরপর সঙ্গে সঙ্গে আর্থ ম্যাজিক ব্যবহার করে তাকে প্রচন্ড জোরে দূরে ছুড়ে ফেলে দেয়। সেই ভিলেন প্রামের দক্ষতার প্রশংসা করে, কিন্তু সে বলে যে প্রামের এখনো অভিজ্ঞতার অভাব রয়েছে। এরপর সে প্রামের দিকে একটি জাদুকরী চেন পাঠায়। প্রাম সেটি থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু আউটার্সদের একজন মেজ তাকে একটি পাথরের বাক্সের মধ্যে বন্দী করে ফেলে এবং তার ওপর সরাসরি স্পেল দিয়ে আক্রমণ চালায়। ভাগ্যবশত ঠিক সেই সময় রোম্যান্টিকা সেখানে পৌঁছে যায়। সে নিজের উইন্ড ব্লাস্ট ব্যবহার করে সেই সব স্পেল ধ্বংস করে দেয় এবং তাদের একজন সদস্যকে অজ্ঞান করে ফেলে। যখন সে ক্র্যাকেনের উপর আক্রমণ করতে যায়, তখন আউটার্সদের একজন নিজের জীবনকে উপেক্ষা করে সেই আক্রমণ নিজেই সহ্য করে নেয়। এটা দেখে ক্র্যাকেন বুঝতে পারে যে রোম্যান্টিকার আক্রমণ এতটা শক্তিশালী নয় যে তার দলের বর্ম ভেদ করতে পারে। যখন রোম্যান্টিকা একের পর এক উইন্ড ব্লাস্ট ব্যবহার করে আক্রমণ করতে থাকে, তখন ক্র্যাকেন এবং আউটার্সদের মেজরা জাদুকরী শিল্ড তৈরি করে সব আক্রমণ আটকে দেয়। এত নিখুঁত এবং এত বেশি সংখ্যক আক্রমণ দেখে ক্র্যাকেন ভাবতে শুরু করে যে হয়তো একাধিক ব্যক্তি মিলে এই স্পেল ব্যবহার করছে। কিন্তু তার মাথায় সবচেয়ে বড় যে প্রশ্ন ঘুরছিল তা হলো এখানকার মানুষরা কিভাবে আগে থেকেই জানতে পারলো যে তারা আক্রমণ করতে আসছে। তারা এত প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল কেন? কিন্তু এরপর সে সিদ্ধান্ত নেয় যে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ম্যাজিক স্টোনটি নিজের দখলে নেওয়া। তাই সে নিজের গার্ডদের নির্দেশ দেয় যে কোনো মূল্যে যেন তারা ম্যাজিক স্টোনটি রক্ষা করে। যখন সে বিল্ডিং থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন প্রাম বিদ্যুতের গতিতে সেখানে পৌঁছে যায় এবং নিজের তলোয়ার দিয়ে তার 2 গার্ডকে সঙ্গে সঙ্গে পরাজিত করে, কিন্তু আরেকজন গার্ড তার পথ আটকে দেয়। এর সুযোগ নিয়ে ক্র্যাকেন প্রামের উপর আর্থ স্পেল দিয়ে আক্রমণ করে। প্রাম কষ্ট করে সেই পাথরগুলো সরিয়ে দেয় এবং আবার ক্র্যাকেনের দিকে ছুটে যায়। এবার ক্র্যাকেন তাদের মাঝের মাটি ভেঙে দেয়, যার ফলে প্রাম থেমে যেতে বাধ্য হয়। তবে এই আক্রমণে তার একজন সঙ্গীও মারা যায়। প্রাম আবারও ক্র্যাকেনের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু ক্র্যাকেন একটি বিশাল পাথর দিয়ে তার আক্রমণ আটকে দেয় এবং তাকে প্রচণ্ড
প্রচণ্ড জোরে মাটিতে আছড়ে ফেলে। এরপর সে নিজেকে একটি পাথরের কোকুনের ভেতরে আটকে ফেলে। প্রাম দ্রুত তলোয়ারের আঘাত দিয়ে সেই রক কোকুন ভাঙার চেষ্টা করে, কিন্তু সে শুধু সেখানে সামান্য ফাটল তৈরি করতে সক্ষম হয়। তখন ক্র্যাকেন রোমান্টিকাকেও তার লুকানোর জায়গা থেকে বের হতে বাধ্য করে। সে হুমকি দেয় যে যদি তারা না বলে আক্রমণের খবর কে দিয়েছিল তাহলে সে তাদের দুজনকেই শেষ করে দেবে, কিন্তু রোমান্টিকা উল্টো তাকে নিয়ে মজা করে। এতে রেগে গিয়ে ক্র্যাকেন তাদের উপর পাথরের বৃষ্টি শুরু করে দেয়। প্রাম সেই পাথরগুলো নিজের তলোয়ার দিয়ে কেটে ফেলে। এরপর প্রাম এবং রোমান্টিকা একসঙ্গে ক্র্যাকেনের উপর কম্বো আক্রমণ শুরু করে, কিন্তু ক্র্যাকেন তাদের সব আক্রমণ প্রতিহত করে এবং একটি ভয়ঙ্কর আর্থ ম্যাজিক সক্রিয় করে। এই আক্রমণে পুরো ঘর ধ্বংস হয়ে যায়। এরপর সে পাইপলাইনের ভেতর দিয়ে এগিয়ে যেতে থাকে এবং নিজের জয়ের জন্য গর্ব করতে থাকে, কিন্তু ঠিক তখনই তার সামনে ডেজির এসে হাজির হয়। ডেজির জানায় যে তাদের প্রথম সাক্ষাতের সময়ই সে ক্র্যাকেনের শরীরে একটি জাদুকরী চিহ্ন বসিয়ে দিয়েছিল। ক্র্যাকেন সঙ্গে সঙ্গে ডেজিরের দিকে একের পর এক বড় বড় পাথর দিয়ে আক্রমণ করে, কিন্তু ডেজির খুব সহজেই সেগুলো বাতিল করে দেয় এবং তাকে ম্যাজিক স্টোন ফেরত দিতে বলে। কিন্তু ম্যাজিক স্টোন ফেরত দেওয়ার পরিবর্তে ক্র্যাকেন আরও বড় পাথর দিয়ে আক্রমণ চালায়, কিন্তু ডেজির নিজের ইনভার্সন ম্যাজিক ব্যবহার করে কোনো সমস্যা ছাড়াই সব আক্রমণ ধ্বংস করে দেয়। যখন ক্র্যাকেন আবার একটি স্পেল ব্যবহার করার চেষ্টা করে তখন ডেজির সঙ্গে সঙ্গে তার ম্যাজিক সার্কেলই ধ্বংস করে দেয়। তখন ক্র্যাকেন বুঝতে পারে যে তার নিজের স্পেলই এখন তার বিরুদ্ধে কাজ করছে। রাগে ফেটে পড়ে ক্র্যাকেন আর্থ ম্যাজিক দিয়ে একের পর এক আক্রমণ শুরু করে এবং চারপাশের সব কিছু ডেজিরের দিকে ছুড়ে দিতে থাকে, কিন্তু আমাদের নায়ক আবারও সেই সব আক্রমণ মাঝপথেই থামিয়ে দেয়। সে বলে, তুমি শুধু নিজের সময় নষ্ট করছো। ডেজির যখন তার দিকে এগিয়ে যেতে শুরু করে তখন ক্র্যাকেন হুমকি দেয় যে সে যদি আর কাছে আসে তাহলে সে ম্যাজিক স্টোনটি ধ্বংস করে দেবে, কিন্তু ডেজির শান্তভাবে বলে যা করার করো। এরপর সে সরাসরি ক্র্যাকেনের দিকে আক্রমণ করে এগিয়ে যায়। ক্র্যাকেন ঘুষি মেরে তাকে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ ডেজির গ্র্যাভিটি স্পেল সক্রিয় করে দেয়। এই স্পেলের কারণে ক্র্যাকেন মাটির সঙ্গে চেপে যায়। ক্র্যাকেনের শরীরের চেয়েও বেশি তার মাথা ঘুরে যায়, কারণ তার ধারণা অনুযায়ী এত দ্রুত গতিতে এবং এত উচ্চ স্তরের ম্যাজিক ব্যবহার করা কারো পক্ষেই সম্ভব নয়। ডেজির তাকে আরও অবাক করে দেয় যখন সে একেবারে কাঁচা ম্যাজিক স্টোন পর্যন্ত নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। ক্র্যাকেন বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, তুমি কি কোনো মহান জাদুকর? কিন্তু ডেজির উত্তর দেয়, একজন অকেজো মানুষের জন্য আমার কোনো উত্তর নেই। এই কথা বলে সে ক্র্যাকেনকে প্রচণ্ড শক্তিতে মাটির ভেতরে চাপা দিয়ে দেয়। ঠিক তখনই হঠাৎ ক্র্যাকেনের মাস্ক জ্বলতে শুরু করে। একটি প্রচণ্ড বাতাসের ঝাপটা ডেজিরকে পিছনে ঠেলে দেয়। পরের মুহূর্তেই ক্র্যাকেনের শরীরে পরিবর্তন আসতে শুরু করে এবং সে একটি ম্যাজিক্যাল বিস্টে রূপান্তরিত হয়ে যায়। ডেজির হাসতে হাসতে বলে, তোমার নতুন রূপটা দেখতে কোনো কুৎসিত দানবের মতো লাগছে। ক্র্যাকেন উত্তর দেয়, আসলেই এখন আমি একটি দানব। এরপর সে সঙ্গে সঙ্গে ডেজিরের ওপর ভয়ঙ্কর শক্তিশালী একটি ঘুষি মারে। ডেজির আবার উঠে দাঁড়ায়, কিন্তু ক্র্যাকেন তাকে লাথি মেরে প্রচণ্ড জোরে দেওয়ালে আছড়ে ফেলে। এরপর সে লক্ষ্য করে যে ডেজির ফায়ার অ্যারো ব্যবহার করে তার পা আটকে দিয়েছে। রেগে গিয়ে ক্র্যাকেন প্রচণ্ড শক্তি দিয়ে আক্রমণ করে, কিন্তু ডেজির সেই আক্রমণ এড়িয়ে যায়। এরপর ক্র্যাকেন সরাসরি হাতাহাতি লড়াই শুরু করে, যার ফলে ডেজিরকে পিছিয়ে যেতে বাধ্য হয়। দানব রূপে থাকা ক্র্যাকেন তাকে শেষ করার জন্য ছুটে আসে, কিন্তু ডেজির ঠিক সময় নিজেকে বাঁচিয়ে নেয় এবং একদম তার মুখের সামনে একটি শক্তিশালী ফায়ার স্পেল ব্যবহার করে। অবাক করার বিষয় হলো এই আক্রমণের কোনো প্রভাবই ক্র্যাকেনের উপর পড়ে না, বরং সে উল্টো আর্থ ম্যাজিক ব্যবহার করে ডেজিরকে আবারও অনেক দূরে ছুড়ে ফেলে দেয়। সে জানায় যে এই রূপে সে ম্যাজিকও ব্যবহার করতে পারে। এরপর ক্র্যাকেন একাধিক আর্থ স্পেল সক্রিয় করে ডেজিরকে বলে, বেছে নাও, তুমি কি আমার ম্যাজিকের মাধ্যমে মরতে চাও নাকি আমার ছায়ার নিচে মাথা নত করবে। এই কথা বলেই সে একসঙ্গে অনেক আক্রমণ চালিয়ে দেয়। ডেজির কোনোভাবে সেই আক্রমণগুলো এড়িয়ে যায় এবং পাথরের মাঝখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু ক্র্যাকেন আবারও একটি আক্রমণ করে ডেজিরকে অনেক দূরে ছুড়ে ফেলে দেয়। সে বলে, এবার তোমার কাজ শেষ করে দেব। পড়ে যেতে যেতে ডেজির নিজের ইনভার্সন ম্যাজিক ব্যবহার করে আশেপাশের সব আর্থ স্পেল বাতিল করে দেয়। তখন ক্র্যাকেন সিদ্ধান্ত নেয় যে এবার এই লড়াই শেষ করা উচিত। সে চারপাশের সব পাথর একত্রিত করে একটি বিশাল হাতুড়ি তৈরি করে। ডেজির সেটি বাতিল করার চেষ্টা করে, কিন্তু সেই হাতুড়ির উপর তার ম্যাজিকের কোনো প্রভাব পড়ে না। ক্র্যাকেন সেই বিশাল হাতুড়ি নিয়ে ডেজিরের দিকে ছুটে যায় এবং তাকে শেষ করার চেষ্টা করে। তখন ডেজির তার পথ আটকানোর জন্য অনেকগুলো ম্যাজিক সার্কেল তৈরি করে, কিন্তু ক্র্যাকেন নিজের ম্যাজিক শক্তি আরও বাড়িয়ে দেয় এবং একটি ভয়ঙ্কর শক ওয়েভ তৈরি করে। এর ফলে সব ব্যারিয়ার ভেঙে যায়। যখন ক্র্যাকেন নিজের জয়ের জন্য গর্দ করছিল ঠিক তখনই তার জাদুকরি হাতুড়ি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ধোঁয়া সরে গেলে সে দেখতে পায় ডেজির এখনো একদম ঠিক অবস্থায় দাঁড়িয়ে আছে। এটা দেখে অবাক হয়ে ক্র্যাকেন জোরে চিৎকার করে ওঠে। তখন ডেজির জানায় যে সে অনেকক্ষণ ধরে একটি বিশেষ ধরনের স্পেল প্রস্তুত করছিল। এই কথা বলে সে নিজের ইনভার্সন ম্যাজিক ক্র্যাকেনের পুরো শরীরে পাঠিয়ে দেয়। তবে ক্র্যাকেন কোনোভাবে সেই স্পেল আটকে দেয় এবং আবার ডেজিরের দিকে ছুটে আসে। তখন ডেজির ম্যাজিক স্টোনের মালা ব্যবহার করে একটি হোলি ফায়ার বল তৈরি করে। এই আক্রমণ ক্র্যাকেনকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। মৃত্যুর আগে শেষবারের মতো ক্র্যাকেন ডেজিরকে জিজ্ঞেস করে, তুমি আসলে কে? এই কথা শুনে ডেজিরের নিজের আগের জীবনের কথা মনে পড়ে যায়। সে উত্তর দেয়, আমি নিজেও জানি না আমি আসলে কি, আমি শুধু এটুকু জানি যে আমার কাজ। এরই মধ্যে প্রাম এবং রোমান্টিকা সেখানে এসে পৌঁছে যায় এবং ডেজিরকে জড়িয়ে ধরে। অন্যদিকে একটি রহস্যময় ছায়ামূর্তি চুপচাপ সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। কয়েকদিন পর ডেজির প্রেলরের সঙ্গে একটি লিফটে থাকে। প্রেলর তাকে জিজ্ঞেস করে ম্যাজিক স্টোন রক্ষা করার বিনিময়ে সে কি পুরস্কার চায়। ডেজির বলে সে ম্যাজিক্যাল টাওয়ারের মাস্টার জর্ডের সঙ্গে দাবা খেলতে চায়। কিছুক্ষণ পর তারা একটি বিশাল লাইব্রেরিতে পৌঁছে যায়। সেখানে জর্ড নিজে ডেজিরকে স্বাগত জানায়। ডেজির মুচকি হাসে, কারণ জর্ড শুধু এই বিশ্বের সবচেয়ে শক্তিশালী ম্যাজি নয়, বরং তার সবচেয়ে বিশেষ বন্ধুও ছিল। নিজের আগের জীবনের কথা মনে করে ডেজির খেলা শুরু করার আগে জর্ডকে ধন্যবাদ জানায় যে সে তার সঙ্গে দেখা করার জন্য সময় বের করেছে। কিন্তু জর্ড জানায় যে সে বেশিক্ষণ খেলতে পারবে না, কারণ মাত্র 30 মিনিট পর তার একটি মিটিং রয়েছে। যখন জর্ড ডেজিরকে জিজ্ঞেস করে সে কোন নিয়মে দাবা খেলতে পছন্দ করবে, তখন ডেজির এব্রিয়েল ম্যাথ নিয়মে খেলার কথা বলে। এটা শুনে জর্ড অবাক হয়ে যায়, কারণ এটি এমন একটি কৌশল যা খুব কম মানুষই জানে। দাবার বোর্ড সাজানো হতেই ডেজিরের নিজের আগের জীবনের কথা মনে পড়ে যায়, যখন সে প্রায়ই জর্ডের সঙ্গে এভাবেই দাবা খেলতো। এরপর তারা দুজন দাবার খেলা শুরু করে। কিছুক্ষণ খেলার পর জর্ড ডেজিরের দক্ষতার প্রশংসা করে, তবে সে এটাও বলে যে সম্ভবত সে তার মিটিংয়ে সময় মতো পৌঁছাতে পারবে
করবে, কারণ এই মুহূর্তে খেলায় তার অবস্থান বেশি ভালো। এটা শুনে ডেজির একটি শর্ত দেয়। সে বলে যে জিতবে সে হেরে যাওয়া ব্যক্তির কাছে নিজের একটি ইচ্ছা পূরণ করিয়ে নিতে পারবে। কিন্তু জর্জ এই শর্তে রাজি হয় না। সে বলে একজন ছাত্রের কাছ থেকে চাওয়ার মতো তার কিছুই নেই। তখন ডেজির তার কথাকে ভুল প্রমাণ করে দেয়। সে জর্জের সামনে একটি কাঁচা ম্যাজিক স্টোন থেকে মানা বের করে নেয়। এটা দেখে জর্জ সত্যি অবাক হয়ে যায় এবং শেষ পর্যন্ত সেই শর্তে রাজি হয়ে যায়। জর্জ তাকে জিজ্ঞেস করে যদি সে জিতে যায় তাহলে তার ইচ্ছা কি হবে, কিন্তু ডেজির বলে সে জেতার পরেই তার ইচ্ছার কথা জানাবে। এরপর তারা আবার তাদের খেলা শুরু করে। সেই একই সন্ধ্যায় মোটা প্রফেসর টুর্নামেন্টের সময় কমনার্সদের প্রমোশন হওয়ার দোষ আজিজের উপর চাপানোর চেষ্টা করে, কিন্তু আজিজ এসব বিষয় একদমই পাত্তা দেয় না। তখন সে হুমকি দেয় যে তাকে ব্লু মুন পার্টি থেকে বের করে দেবে, কিন্তু সে কিছু করার আগেই উল্টো আজিজ নিজেই পার্টি থেকে পদত্যাগ করে এবং পার্টি হল থেকে বেরিয়ে যায়। পরের দিন প্রাম ডেজিরকে জিজ্ঞেস করে সে কেন তাদের দুজনকে এত কঠোর ট্রেনিং দিচ্ছে। ডেজি জানায় মাত্র 13 দিন পর তাদের একটি আসল শ্যাডোকে পরাজিত করার জন্য পাঠানো হবে। যদি তারা সেই মিশনে ব্যর্থ হয় তাহলে শুধু তাদের জীবন নয় বরং পুরো বিশ্বের জীবন ঝুঁকির মধ্যে পড়ে যাবে। সে বলে এবার সে এমনটা হতে দেবে না এবং এর জন্য যা কিছু করার দরকার সে সব করবে। ঠিক যখন ডেজি তাদের নিজের গোপন রহস্য বলার চেষ্টা করছিল তখন রোমান্টিকা তাকে মাঝপথেই থামিয়ে দেয়। এরপর দলের ট্রেনিং শুরু হয়ে যায়। এই সময় আজিজের সঙ্গে ডেজিরের আবার আলাদা করে দেখা হয়। আজিজ জানায় যে সে ডেজিরের পার্টিতে যোগ দিতে চায়। এভাবেই সময় এগিয়ে যেতে থাকে এবং সবাই নিজেদের ট্রেনিংয়ে ব্যস্ত হয়ে পড়ে। ঠিক 13 দিন পর ঘোষণা করা হয় যে একটি আসল শ্যাডো ওয়ার্ল্ড সামনে উপস্থিত হয়েছে। যেই মুহূর্তে ডেজির এবং তার দলকে সেই জায়গায় পাঠানো হয় ডেজির মনে মনে শপথ নেয় এবার সে অবশ্যই পৃথিবীকে রক্ষা করবে। তো বন্ধুরা, এর সঙ্গে এই অ্যানিমের গল্প শেষ হয়ে যায়। এর কোনো পরবর্তী পার্ট আসবে না, কারণ এখনো এর দ্বিতীয় সিজন মুক্তি পায়নি।